অফিস শেষ করে নিচে আসতেই আকাশে বিকট শব্দে মেঘের গর্জন, সাথে বিদ্যুৎ ঝলকানি। একটু ভয়ই পেলাম তখন। পুরো আকাশ কালো হয়ে থমথমে অবস্থা দেখে মনে হচ্ছে এই বুঝি আকাশ ফেটে বৃষ্টি নামবে। ভাবতে ভাবতেই তাই হলো, মুষলধারায় বৃষ্টি নেমে গিয়েছে। আহ, সেই কি বৃষ্টি! কোনো মতে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়, কিন্তু বাসের কোনো খবরে নেই। আমার সাথে যারা দাঁড়িয়েছিল একে একে তারা সবাই চলে যায়, কিন্তু আমার গন্তব্যের বাসের কোনো খবরই নেই। কি আজব ব্যাপার! বেশ বিরক্ত লাগছিল, তবে সেটা বেশিক্ষণ আর স্থায়ী পায়নি। তার আগেই অবশেষে আমার গন্তব্যের বাসটি চলে আসলো। দ্রুত উঠে গেলাম। বাস আবার চলতে শুরু করলো তার আপন গতিতে। ঘড়িতে এখন 9টা নাগাদ বাজতে চলেছে। আজ অফিসে বেশ বড় একটা প্রজেক্ট নিয়ে মিটিং চলছিল, যার দরুন অন্যদিনের চেয়ে কিছুটা দেরি হয়ে গেল। তবে কোনো সমস্যা নেই, একা একজন মানুষ, বাসায় অপেক্ষা করার মতো কেউই নেই। বিষণ্ণতা যার বন্ধু তার আর কি লাগে বলুন এই একাকিত্ব জীবনে? কিছুই না। বাসের জানালাগুলো বন্ধ, এত জোরে বৃষ্টি হচ্ছিল যে বাইরের কিছুই দেখা যাচ্ছিল না। এই বৃষ্টির সময়সীমা আমার গন্তব্য পর্যন্ত অতিবাহিত হলো। তারপর বাস থেকে নেমেই দিলাম দৌড়। যে বৃষ্টি, পুরো ভিজেই যাচ্ছে। 2টো গলি পরেই আমার বাসা। প্রথম গলি পার করে দ্বিতীয় গলির সামনে আসতেই মনে হলো চোখে কিছু একটা বেজেছে। কিছু একটা পিছনে ফেলে এসেছি, অদ্ভুত কিছু। থমকে যাই তখন। দ্রুত পিছনে ঘুরে তাকিয়ে দেখি বিয়ের ড্রেস পরা একটা মেয়ে সম্পূর্ণ বৃষ্টিতে ভিজে চুপচুপে অবস্থায় গুটিসুটি মেরে একটা বাড়ির দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে কাঁপছে। এদিকে আমি যে বৃষ্টিতে ভিজছি তার কোনো হদিসই যেন আমার নেই। থাকবে বা কিভাবে? এরকমই অদ্ভুত দৃশ্য খুব কমই দেখা যায়। আমি অজান্তেই মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে একটু দেখে অসম্ভব অবাক হয়ে বলে উঠলাম, অবনী তুমি? অবনী আমার কণ্ঠ শুনে বেশ চমকে ওঠে এবং আমার দিকে তাকায়। আমি ওর অশ্রুসিক্ত নয়নজোড়া স্পষ্ট দেখতে পাচ্ছি। তার চেয়ে বেশি নজর কাড়ছে ওর কাঁপা শরীর দেখে। অবনী আমাকে দেখে হাউমাউ করে কেঁদে দিয়ে বলে, স্যার, আমাকে বাঁচান, আমি আর পারছি না, প্লিজ আমাকে একটু ঠাঁই দেন, আমার খুব খারাপ লাগছে। অবনীর এমন আকুতি শুনে আর ওর এই অবস্থা দেখে আমি কিছুটা উপস্থিত বুদ্ধি হারিয়ে ফেলি। কিন্তু মেঘের গর্জনে অতি বিলম্বে আবার বুদ্ধি ফিরে আসে। তাই আমি অস্থির কণ্ঠে কিছু না ভেবেই বলে দেই, আমার বাসার সামনেই, তুমি তাড়াতাড়ি আমার সাথে আসো। আমি অবনীকে সাথে নিয়ে কোনো কিছু না ভেবেই আমার বাসার দিকে রওনা হই। বাড়ির মেইন গেট দিয়ে ঢুকতেই দারোয়ান চাচা দ্রুত এগিয়ে আসেন আমাদের কাছে। আমি সাথে সাথে ভয় পেয়ে যাই। এখন নিশ্চিত উনি আমাকে জেরা করবেন, কিন্তু আমার সব ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে উনি কিছুক্ষণ আমাদের দেখে দ্রুত আমার কাঁধ থেকে ব্যাগটা নিয়ে বললেন, স্যার আসেন, আমি সাহায্য করছি। আমি অসম্ভব অবাক হলাম উনি কাঁধের ব্যাগটা নেওয়াতে। আমার অবনীকে ধরতে সহজ হলো। ওকে ধরে কোনো মতে দোতলায় আনলাম। দারোয়ান চাচাকে বললাম ব্যাগে চাবি আছে। উনি দ্রুত চাবি খুঁজে বের করে দিয়ে তালা খুললেন। অবনীকে ভেতরে নিয়ে কাঠের একটা চেয়ারে বসিয়ে দিলাম। ওর অবস্থা খুব খারাপ, ভিজে একাকার অবস্থা। ওর এই ভিজা ড্রেস খুব দ্রুত চেঞ্জ করাতে হবে। আমি দারোয়ান চাচার দিকে তাকিয়ে ইশারায় ওনাকে অবনীকে দেখতে বললাম। তারপর আমি দ্রুত আমার রুমে গিয়ে একটা ট্রাউজার এবং একটা মোটা শীতের কাপড় আর কিছু তোয়ালে এনে অবনীর হাতে দিয়ে বললাম, তুমি কি একটু কষ্ট করে এগুলো চেঞ্জ করে আসতে পারবে? অবনী মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি ওকে ওয়াশরুমটা দেখিয়ে দিলাম। অবনী উঠতে নিলে পড়ে যেতে নেয়, তাই আমি ওকে ধরে এগিয়ে দিয়ে আসলাম। ও ফ্রেশ হতে চলে গেল। তারপর দারোয়ান চাচার কাছে দোষীর মতো আসলাম। আমি কিছু বলতে যাওয়ার আগেই উনি বলে উঠলেন, স্যার, কোনো কিছু লাগলে আমাকে ডাক দিয়েন, আমি নিচে আছি, চিন্তা নাই। জিজ্ঞেস করবেন না এই মেয়ে কে? বিপদ যাক, তারপর না হয় সব জানা যাবে, আপনি কোনো চিন্তা করেন না। আপনি আসলেই অনেক ভালো একটা মানুষ।
সত্যি অনেক ভালো, আমার বাবার মতো। আপামনির খেয়াল রাখেন, আমি আসি। আচ্ছা। দারোয়ান চাচা চলে গেলেন। তিনি আমাকে গত 4 বছর যাবৎ চিনেন। যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে। হয়তো সেই বিশ্বাসেই কিছু জিজ্ঞেস করেননি, কিন্তু এখন বড় চিন্তা অবনীকে নিয়ে। ওর এই অবস্থা কেন? কি হয়েছে ওর সাথে? ভাবতে ভাবতেই কিছুক্ষণ পর অবনী বের হয়ে আসে। আমি দ্রুত ওর কাছে এগিয়ে যাই। ওকে দেখে আমি পুরো অবাক। আর ও বেশ লজ্জা আর সংকোচ করছিল আমার ট্রাউজার আর জ্যাকেট পরে। এদিকে আমিও এই প্রথম কোনো মেয়েকে এভাবে দেখছি। আমার নিজেরই কেমন জানি লাগছিল। ওর লম্বা ঘন কালো ভেজা চুলগুলো পেছনে ছাড়া ছিল। এই দৃশ্য যে কোনো ছেলেকে পাগল করে দিতে পারে। তবে আমার ক্ষেত্রে ভিন্ন হলো। আমি অবনীর খারাপ অবস্থা নিয়ে বেশ চিন্তিত ছিলাম। তাই আর কোনো কিছু না ভেবে দ্রুত ওকে ধরে সোফাতে বসালাম। অবনীকে দেখে মনে হচ্ছে ওর গায়ে জ্বর উঠেছে, কারণ থরথর করে কাঁপছিল অসহায় মেয়েটা। আমি ওকে আরেকটা তোয়ালে এনে দিয়ে বললাম, চুলে এটা একটু পেঁচিয়ে নাও। আমি গরম গরম কিছু নিয়ে আসি খাবার জন্য, তাহলে ভালো লাগবে তোমার। তুমি এখানে বসো, আমি আসছি। অবনী চুপচাপ মাথা নিচু করে বসে রইল। এদিকে আমি যে নিজে ভেজা শরীর নিয়ে এত কিছু করছি সেদিকে আমার কোনো খেয়ালই নেই। রান্নাঘরে গিয়ে খুঁজে ইনস্ট্যান্ট স্যুপের প্যাকেটটা বের করলাম। দ্রুত সেটা রান্না করে অবনীর জন্য নিয়ে আসলাম। ওর সামনে একটা টুল রেখে স্যুপটা রেখে বললাম, স্যুপটা খেয়ে এই 2টো ট্যাবলেট খেয়ে নাও, তাহলে জ্বরটা কমে যাবে সকালের মধ্যেই। দেখলাম অবনী লজ্জা পাচ্ছে, কেমন জানি করছে ও। আমি আবার বললাম, সংকোচ করো না, বুঝতে পেরেছি হয়তো কোনো বড় বিপদে পড়েছো তুমি। ভয় নেই, তুমি এখানে সেফ আছো, ঠিক আছে? স্যুপটা খেয়ে নাও। এবার অবনী আস্তে আস্তে স্যুপের বাটিটা হাতে নিয়ে খেতে শুরু করলো। ওকে খেতে দেখে মনে হচ্ছে ওর ভালোই লাগছে। স্যুপ খাওয়া শেষ হলে আমি পানি এনে দিলাম। ও পানির সাথে মেডিসিন দুটো খেয়ে নেয়। আমি সব কিছু রেখে আমার বেডরুমে এসে বিছানাটা সুন্দর করে রেডি করে ওর কাছে এসে বলি, অনেক রাত হয়েছে, তুমি আমার বেডরুমে গিয়ে একটু ঘুমিয়ে পড়ো। আমি কম্বল নামিয়ে দিচ্ছি, যদি বেশি শীত করে ব্যবহার করো, তাছাড়া কাঁথাও আছে। অবনী আস্তে আস্তে আমার দিকে তাকায়। মেয়েটাকে কত ইনোসেন্ট লাগছে আর বেশ মায়াবী। ও আমার দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে বলে, স্যার, আপনাকে কি বলে ধন্যবাদ দেব আমার জানা নেই। আপনি সেই আগেও অনেক ভালো ছিলেন, আজও সেই রকমই আছেন। আচ্ছা এগুলো পরে হবে, তোমাকে দুর্বল লাগছে, আগে সুস্থ হও, তারপর সব কথা হবে। চলো ঘুমাবে। আমি অবনীকে ধরে রুমে এনে ওকে শুইয়ে দিলাম। তারপর লাইট অফ করে বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ছি, আর সাথে সাথেই একটা হাঁচি দেই। পরক্ষণই মনে পড়ে যে আরে, আমি নিজেই তো ভিজা জামা কাপড় পরে আছি। দ্রুত রুম থেকে পরনের জামা কাপড় এনে ফ্রেশ হতে চলে যাই। বের করে ফ্রেশ হতে চলে যাই। আর পুরো সময় ধরে মাথার ভিতর শুধু অবনীর কথাই ঘুরছিল। কি কারণে বিয়ের ড্রেস পরে ও এভাবে কাক ভেজা ভিজছিল? কি কারণে? এর উত্তর কাল সকালেই জানা যাবে। ফ্রেশ হয়ে এসে ইনস্ট্যান্ট নুডলস রান্না করে খেয়ে নিলাম। রাতে আমি আবার ভাত খাই না। সকালে 2টো পাউরুটি, আর দুপুরে অফিসে পেট ভরে খাই, আর রাতে ইনস্ট্যান্ট যা বানানো যায় তাই আর কি। মাঝে মাঝে মন খুব খারাপ থাকলে না খেয়েই ঘুমিয়ে পড়ি। অফিসের ব্যাগটা বৃষ্টিতে ভিজে গিয়েছে। ভাগ্য ভালো যে ব্যাগটা ওয়াটারপ্রুফ ছিল, যার জন্য ভেতরের কিছুই ভেজে নেই। ব্যাগ থেকে ফোনটা বের করে চার্জ দিলাম, আর ব্যাগটা শুকাতে দিয়ে সোফায় বসে পড়ি। অবনী হয়তো ঘুমিয়ে গিয়েছে। আজ দীর্ঘ 2 বছর পর আবার অবনীকে দেখলাম। আমার সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্রী ওই ছিল। সব সময় হাসি খুশি থাকতো, সবার আগে এসে এসে আমার সাথে গল্প করত, পড়তো। কিন্তু আজ ও ঘর ছাড়া কেন, তাও আবার বিয়ের ড্রেসে? কাল সকালেই যাওয়া যাবে হয়তো। তাহলেই আজ এই বৃষ্টি স্নাত রাত্রি এভাবেই পার করা যাক। কখন যেন সোফাতেই বসে বসে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে কারণ নরম হাতের স্পর্শে আমার আর মিষ্টি কণ্ঠে আমার ঘুম ভাঙে।
চোখ মেলে তাকিয়ে দেখি এ যেন কোনো হুর পরই আমার সামনে। না না, এই যে অবনী, ওকে দেখে মনে হচ্ছে ও খুব লজ্জাসিক্ত হয়ে আছে। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো ওর মাঝে হারিয়ে যেত অনেকক্ষণের জন্য, কিন্তু আমি তো সেরকম কেউ না। তাই অবনীকে দেখা মাত্রই তড়িগড়ি করে জিজ্ঞেস করলাম, এখন কেমন আছো? জ্বর আছে কি? তুমি বসো এখানে। দ্রুত সোফা ছেড়ে উঠে ওকে বসিয়ে দিলাম। ও হয়তো বাধা দিতে চাচ্ছিল, কিন্তু তার আগেই ওকে আমি বসিয়ে দেই, আর পাশ থেকে কাঠের চেয়ারটা টেনে আমি ওর সামনে বসে গেলাম। এই দৃশ্য দেখে পুরনো সেদিনের কথা মনে পড়ে যায়। আমি এভাবেই অবনীকে পড়াতাম। হয়তো ওরও সেই দৃশ্য মনে পড়ছে, তাই ও একটু মাথা নিচু করে কিছুটা লজ্জাসিক্ত এবং স্থির কণ্ঠে বলল, জি স্যার, এখন একদম ভালো আছি। আপনি আর চিন্তা করবেন না প্লিজ। এমনিতেই অনেক কষ্ট দিচ্ছি আপনাকে। ধুর, কি যে বলছো না তুমি! আমার সবচেয়ে পছন্দের এবং ব্রিলিয়ান্ট ছাত্রী ছিলে তুমি। অনেক মেধাবী ছাত্রী তুমি, মাশাআল্লাহ। কিন্তু আমি আসলে বুঝতে পারছি না অবনী, যে তোমার এই অবস্থা কেন? কি হয়েছে আমাকে একটু খুলে বলবে প্লিজ? আমার কথা শুনে অবনী কিছুটা লজ্জা পেলেও পর মুহূর্তেই ওর সুন্দর মায়াবী মুখখানা কেমন কালো আধারে ঢেকে যায়। ও মাথা আরও নিচু করে বলতে শুরু করে, গতকাল আমার বিয়ে ছিল একটা অচেনা অজানা অপরিচিত ছেলের সাথে। শুধু তাই না, বিয়েটা আমার অনিচ্ছায় হচ্ছিল। আচ্ছা স্যার বলুন তো, আমার অনিচ্ছায় যদি বিয়েটা হতো, সেটা কি আল্লাহ কবুল করতেন বলেন? আমি মাথা নাড়িয়ে না বললাম। ও আবার অসহায় কণ্ঠে বলল, এইচএসসি শেষ করে ভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিলাম, কিন্তু পাপা আর মাম্মিকে ওই বজ্জাত ছেলের বাবা মা জোর দিয়ে ধরে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। আমি বাবা মাকে সাথে সাথে না করি, কিন্তু তারা আমার কোনো কথাই শুনে না। তাদের কথা একটাই, ছেলের পরিবার ধনী, সো আমার কোনো কষ্ট হবে না। আচ্ছা, টাকা দিয়ে সত্যিই কি সুখ পাওয়া যায় যদি মনের ইচ্ছার বিরুদ্ধে সব কিছু হয়? আমি আবারও মাথা নাড়িয়ে না বললাম। অবনী এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি তাও মেনে নিচ্ছিলাম, কিন্তু আমার বান্ধবীরা আমার কাছে এসে বলে ছেলে নাকি লুচ্চা, ওদের সাথে কেমন কেমন জানি করে কথা বলেছে, আর চোখের চাহনিও নাকি ভালো না। ওরা পরীক্ষা করে আমাকে এসে এসব বলে। এবার বলুন, এসব শোনার পর কিভাবে আমি ওই বজ্জাত ছেলের হাতে আমার জীবনটা তুলে দিই? তাই আর কোনো পথ না পেয়ে পালিয়ে যাই। আমার ভাগ্যটা এতই খারাপ যে হঠাৎ করে মুষলধারায় বৃষ্টি নামে। তাই কোনো উপায় না পেয়ে নিজেকে বৃষ্টি থেকে বাঁচাতে গলির ওখানে দাঁড়িয়ে যাই। কিন্তু কী লাভ, বৃষ্টিতে ভিজছিলাম। আমি ঠান্ডা একদমই সহ্য করতে পারি না। আপনি গতকাল না আসলে হয়তো আমি মরে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি চিন্তা করো না, এখানে তুমি সেফ আছো। স্যার, একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ বলো। আমি কি এখানে কদিন থাকতে পারি? প্রথমে চেয়েছিলাম কোনো বান্ধবীর বাড়িতে যাব, কিন্তু পাপা মাম্মি সবার বাসাই চেনে। সেখানে গেলে অনায়াসে আমাকে ধরে ফেলবে। কিন্তু কিন্তু এখানে ঠিকানা কেউ জানে না, তাই আমাকে খুঁজেও পাবে না। আপনি যদি পারমিশন দেন আমি এখানে কদিন থাকবো। সত্যি বলছি, আপনাকে কোনো ডিস্টার্ব করব না। আমি এই সোফাতেই ঘুমাবো। আপনাকে কষ্ট করে বসে বসে ঘুমাতে হবে না। আপনি যা বলবেন তাই করব। শুধু অন্তত একটি মাস এখানে আমাকে থাকতে দিন প্লিজ। আমি অবনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, তুমি আমার পুরনো দিনের প্রিয় একজন ছাত্রী। আমি যখন খুব খারাপ সময় ছিলাম, তোমরাই আমাকে সবচেয়ে বেশি বেতন দিতে, যার জন্য আমার অনেক সাহায্য হতো। তাই সেজন্য আমি তোমাকে এখানে থাকতে দিচ্ছি। অন্যথায় আমি কখনো একজন যুবতী মেয়েকে এখানে থাকতেই দিতাম না, বুঝেছ? আমার কথা শেষ হওয়া মাত্রই অবনের আধারে ঢাকা মুখখানা আবার হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। ও খুব মিষ্টি একটা মেয়ে, যাকে বলে মন মাতানো হাসি দিয়ে বলল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি সত্যি অনেক ভালো, অনেক অনেক ভালো। আমি অবনের দিকে তাকিয়ে হেসে দিলাম। মেয়েটার বয়স 19 ছুঁয়েছে, তবুও কথা হাবভাব সেই আগের মতোই আছে, মানে বাচ্চাদের মতো আর কি। পরক্ষণে নজর গেল ওর ড্রেসের দিকে। মেয়েটা আমার জামা পরে আছে,
ওর যে অস্বস্তি লাগছে তা আমি বেশ বুঝতে পারছি। তাই পাশ থেকে ফোনটা নিয়ে একটা ড্রেসের শপের অনলাইন পেজে চলে গেলাম। তারপর অবনের দিকে তাকিয়ে ফোনটা এগিয়ে দিয়ে বললাম, এইখানে তোমার যে কয়টা ড্রেস পছন্দ হয় অর্ডার করো। যেহেতু অনেকদিন থাকছো, তাই আমার জামা কাপড় পরে আর কতদিনই বা থাকবে বলো। নাও নাও, অর্ডার করো। অবনী লজ্জা ভঙ্গিতে বলে, স্যার, আপনার এত কষ্টের টাকা আমার মতো অধমের পিছনে নষ্ট করবেন? আমিও ওর কথা শুনে হেসে দিয়ে বললাম, কি যে বলো না, আমি আল্লাহর রহমতে এখন অনেক টাকাই আয় করি। হ্যাঁ, কিন্তু আমার টাকা সহজে খরচ হয় না, কারণ আমার চারকুলে কেউই নেই। কার পেছনে খরচ করব? ব্যাংক ভর্তি শুধু টাকা আর টাকা। অবশ্য সামনে একটা নিজের ফ্ল্যাট কেনার ইচ্ছাও আছে। তাই বলে তোমাকে 4-5টা বা 10টা ড্রেস কিনে দিলে আমার টাকা কমবে না, এটা শিওর থাকো। নাও নাও, অর্ডার দাও তো। অবনী বেশ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর হয়তো বিশ্বাসই হচ্ছে না কেউ ওর জন্য এমন করবে। আমি উঠে দাঁড়িয়ে ওকে আমার বিকাশ নাম্বার আর পিন নাম্বারটা বলে দিলাম, আর বললাম, যা লাগে অর্ডার করে দিও, লজ্জা করো না। এটা বলেই ফ্রেশ হতে চলে গেলাম। অবনী হয়তো আরও অবাক হয়ে তাকিয়ে আছে। আমি সেদিকে না তাকিয়ে চলে আসি। তারপর ফ্রেশ হতে হতে ভাবছি, বিষণ্ণ মাখা এই একাকিত্ব জীবনে এই ছোট্ট মেয়েটি কি ভালোভাবে থাকতে পারবে? আমি তো সারাদিন বাসায় থাকি না, ও কি করবে? একটা টিভিও তো নেই। তারপর আবার খাওয়া দাওয়া। আমি না হয় যেমন তেমন করে থাকতাম, কিন্তু ওকে তো সেভাবে রাখা যাবে না। কি যে করি! ও, নাস্তাও তো আনতে হবে। তাড়াতাড়ি ফ্রেশ হই। যাক, ভালোই হলো আজ শুক্রবার, না হলে অনেক ঝামেলা হতো। ফ্রেশ হয়ে আসতেই দেখলাম অবনী চুপচাপ বসে আছে। আমি মুখ মুছে ওর কাছে যেতেই ও মাথা নিচু করে ফোনটা এগিয়ে দেয়। আমি নিয়ে বললাম, কি অর্ডার করেছি তো, নাকি আবার করোই নি, কোনটা? না না, করেছি, বিকেলের মধ্যে ডেলিভারি দিবে। যাক, ভালোই তাহলে। আচ্ছা তুমি বসো, আমি নিচ থেকে নাস্তা নিয়ে আসি, না হলে তো না খেয়ে থাকতে হবে তোমাকে। সরি স্যার, আপনাকে সত্যি অনেক কষ্ট দিচ্ছি। একদমই না, তুমি এসব নিয়ে চিন্তা করো না। লক্ষ্মী মেয়ের মতো বসে থাকো। হ্যাঁ, আমি আসছি। আমি আমার রুমের দিকে চলে যেতেই নিয়েছিলাম, হঠাৎই অবনী পিছন থেকে বলে উঠল, স্যার, আপনি আমাকে এখনো বাচ্চা মেয়ে ভাবেন, তাই না? হ্যাঁ, তুমি তো ছোটই, অনেক ছোট। ওহ। অবনী আর কিছু বলল না, মাথা নিচু করে তাকিয়ে থাকে। আমিও কিছু না ভেবে এসে চেঞ্জ হয়ে নাস্তা আনতে চলে যাই। অবনীকে ভালোভাবে দরজা লাগিয়ে বসে থাকতে বলি। আমি সিঁড়ি দিয়ে নিচে আসতেই দারোয়ান চাচার সাথে দেখা হয়। তিনি আর আমি দুজনেই একসাথে সালাম বিনিময় করি। উনি প্রথমেই আস্তে করে জিজ্ঞেস করলেন, আপামনি কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ ভালো, ওর জন্যই নাস্তা আনতে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, যান। চাচা শুনেন না, বলেন বলেন। ও আমার ছাত্রী ছিল আগে। বাবা মা জোর করে বিয়ে দিচ্ছিল খারাপ একটা ছেলের সাথে, তাই পালিয়ে আসে। কিন্তু বৃষ্টির জন্য আমাদের এখানে এসে দাঁড়ায়, আর আমার সাথে দেখা হয়ে যায়। এখনও বলছে এখানে নাকি 1 মাসের মতো থাকবে। চাচা, এখন আমার কি করা উচিত একটু বলেন তো? আপনি তো আমার বাবার বয়সী, আপনি যা বলবেন তাই করব। দারোয়ান চাচা হাসি দিয়ে বললেন, আপনারে আমি অনেক বছর যাবৎ চিনি, কোনোদিন একটা খারাপ গুণ আপনার মাঝে দেখি নাই। আপামনি যেহেতু বিপদে পড়ছে, সাহায্য করেন। আমি আছি আপনার সাথে, কোনো চিন্তা নাই। সত্যি বলছেন চাচা? জি, এবার যান, নাস্তা নিয়ে আসেন। হুম। আমি খুব খুশি হয়ে চলে আসি, কারণ আমি যা করছি তা ভুল না। অবনী আমার বাসায় থাকলে তেমন কোনো সমস্যা হবে না। আজকাল কেউ কারোর দিকে ফিরেও তাকায় না, যে যার মতো থাকে। আর আমার বাসার বাড়িওয়ালা থাকে অন্য জায়গায়, মাসে মাসে বিকাশের মাধ্যমে ভাড়া পাঠিয়ে দিতে হয়, তাই সমস্যাও হবে না। এরপর নাস্তা নিয়ে বাসায় চলে আসি। একটা বেল দেওয়ার সাথে সাথেই অবনী দরজা খুলে দেয়, মনে হয় অপেক্ষা করছিল। আমি হাসি দিয়ে ভিতরে ঢুকে টেবিলে নাস্তা রেখে ওকে জিজ্ঞেস করি, ফ্রেশ হয়েছো? জি। তাহলে আসো, নাস্তা খাবে। আমাদের এখানে নাস্তা অনেক মজার, কিন্তু আশা করি ভালোই লাগবে। স্যার, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি বেড়ে দিচ্ছি। তুমি পারবে? জি। আচ্ছা,
আমি ফ্রেশ হয়ে এসে দেখি অবনী সত্যি নাস্তা সুন্দর করে বেড়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি বসতে বসতে বললাম, দেখেছ, অবনী আবার অপেক্ষাও করছে। আমি ওর কাছে গিয়ে বলি, হেই, খাওয়া শুরু করো শুরু করো। আমি আর অবনী খেতে শুরু করি। আজ অনেক দিন পর বাইরের নাস্তা খাচ্ছি। আগে শুক্রবার আমি 12টার পর উঠতাম, উঠে শাওয়ার নিয়ে সোজা নামাজে চলে যেতাম। আসার সময় বাইরে থেকে খাবার এনে খেতাম। আজ অনেক দিন পর শুক্রবার এত তাড়াতাড়ি উঠে নাস্তা করতে ভালোই লাগছিল। হঠাৎ নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে অবনীর দিকে তাকাতেই আমি স্তব্ধ। কারণ ও খাওয়া রেখে সমানে কাছে, যাকে বলে নিঃশব্দের কান্না। কিন্তু কেন? আমি মুহূর্তেই বিচলিত হয়ে খাবার রেখে উঠে ওর কাছে চলে যাই। ও কেঁদেই যাচ্ছে। না জানি অজান্তে কোনো ভুল করেছি, কে জানে। ভয়ে গলা শুকিয়ে গিয়েছে। তাও নিজেকে সামলে বেশ চিন্তিত স্বরে জিজ্ঞেস করলাম, অবনী, কাঁদছো কেন? কি হয়েছে প্লিজ বলো। আমি কি কিছু ভুল করেছি? আচ্ছা, নাস্তা ভালো লাগেনি? অন্য কোথাও থেকে আনবো? প্লিজ কেঁদো না, আমাকে বলো কি হয়েছে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, আজ প্রথম আব্বু আম্মুকে ছাড়া এভাবে এত দূর আছি, তাদের ছাড়া নাস্তা করছি। অবনী ওর বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই খুব লাজুক একটা মেয়ে বলা যায় ওকে। যখন যা চেয়েছে বাবা মা তাই এনে দিয়েছে। অনেক আদর সোহাগে বড় হয়েছে ও, তাই হয়তো বাবা মাকে ছাড়া ওর কষ্ট হচ্ছে। আর বাবা মাকে ছাড়া যে কী কষ্ট, সেটা আমার চেয়ে আর কেই বা ভালো বুঝবে। সেই 20 বছর বয়সে বাবা মাকে হারিয়েছি। আজ 10টি বছর পরও তাদের শূন্যতা আমায় দুর্বল করে দেয়। 10 বছর আগে 4ই এপ্রিল বাবা মা দুজন গ্রাম থেকে ঢাকা রওনা হন আমার সাথে দেখা করবেন বলে। তখন আমি ভার্সিটির 2য় বর্ষের শেষে। খুব খুশি হয়েছিলাম বাবা মা আসছে আমার কাছে, এই কথা শুনে। একসাথে খাবো, কথা বলবো। কিন্তু সেই ভাগ্য আর হলোই না। হঠাৎ বাবার ফোন থেকে কল আসে, আর অপরিচিত এক কণ্ঠে বলে ওঠে, আমার বাবা মা দুজন নাকি আর নেই। বাস অ্যাক্সিডেন্ট করেছে, বাসের সবাই মারা গিয়েছে। বিশ্বাস করবেন না, মনে হলো কি যে বুকের ভিতরটা মুহূর্তেই দুমড়ে মুচড়ে শেষ। শ্বাস নিতেও পারছিলাম না। পায়ের পাতা আমার শরীরের ওজন ধরে রাখতে পারেনি। পড়ে যাই আমি মাটিতে। আমার চারকুলে আর কেউই রইল না। আমাকে কেউ আর বলবে না, নীল কেমন আছিস, নীল খেয়েছিস, নীল ঠিকমতো পড়ছিস তো, নীল। এই নীলের আর কেউই রইল না, কেউই না। সেদিন থেকেই জীবন যুদ্ধ শুরু। আপনরা পর হয়ে গেল, আর পররা আপনের মতো গলায় হাত দিয়ে পাশে রইল। মানে আমার বন্ধুরা। আমাকে কয়েকটা টিউশনি খুঁজে দিল ওরা। সেখান থেকেই অনেক বড় আর পরিচিত একজন টিউশনি টিচার হই। আর আজ থেকে 4 বছর আগে এই অবনী আমার কাছে রোজ পড়ত। অন্য সব ছাত্রীরা সব সময় ফাঁকি দেওয়ার চেষ্টা করত, কিন্তু অবনী যতক্ষণ পড়া না বুঝত কিংবা ওর মন না ভরত, ও পড়তেই থাকত। যার জন্য ও হয়ে ওঠে আমার বেস্ট ফেভারিট স্টুডেন্ট। আর সেই ছোট্ট অবনী আজ কত বড় হয়ে গিয়েছে, আমার সামনে বসে কাছে। আমি ওর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, বাবা মার কাছে যাবে? চলো দিয়ে আসি তাহলে। অবনী দ্রুত চোখ মুছে না না করে বলে, না না স্যার, আমি এখন কোনোভাবেই বাসায় যেতে পারবো না, না হলে আমাকে ওই খারাপ লোকের সাথে বিয়ে দিবে শিওর। আচ্ছা শোনো, আমাদের মন খারাপ করে থাকা যাবে না, ঠিক আছে? আমাদের উচিত সব সময় সব পরিবেশেই মানিয়ে নেওয়া। তাহলে জীবনটা অনেক সহজে লাগবে। কঠিন কঠিন বিষয়গুলোও দেখবে খুব সহজ লাগছে, বুঝেছ? জি স্যার, এবার আপনি প্লিজ খান, আমার জন্য আবার সমস্যা হলো, সরি। আরে একদম না, তুমি এবার খাও। আর কান্না করো না, ঠিক আছে? এত কিউট একটা মেয়েকে এরকম কান্না কিন্তু একদম মানায় না। অবনী বেশ লজ্জা পায়, চোখ মুখ মুছে চুপচাপ খেতে থাকে। আমিও আর কথা বাড়ালাম না। খাওয়া দাওয়া শেষ করে ভাবছি কি করব এখন। হাতে অনেক সময়। অবনীকে দেখলাম চুপচাপ সোফায় বসে আছে। ভাবতে ভাবতে মনে পড়ল, আমারও তো ল্যাপটপ আছে, সেটা ওকে দিলে ওর সময় যাবে, আর আমি ফোনে কাজ করতে পারবো। তাই আলমারি থেকে ল্যাপটপটা বের করে ওর সামনে রাখলাম,
আর বললাম, এই নাও তোমার খেলনা। যা দেখতে মন চায় দেখো, ঠিক আছে? আমি একটু অফিসের কাজ করি, ওকে? অবনী খুব খুশি হয়ে সুন্দর একটা হাসি দিয়ে বলল, আচ্ছা। এরপর আমি আমার রুমে চলে আসি। তারপর আসিফকে একটা কল দিলাম। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার পাশে সেই ভার্সিটি লাইফ থেকেই আছে। ওকে যদি না জানাই অবনীর কথা, ও নিশ্চিত ভীষণ রাগ করবে। একটা রিং হতেই ও কলটা রিসিভ করে। হ্যাঁ ভাই বল, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ ভালো। এই বাসায় আইসা পর তোর ভাবি আজকে ভালো মন্দ রান্না করতেছে, আয় একসাথে খাই। ওই যে ও বলছে, ভাইয়া চলে আসেন চলে আসেন। আজ না রে, একটা গুরুত্বপূর্ণ কথা জানাতেই তোকে কল দিয়েছি। হ্যাঁ হ্যাঁ বল, কোনো সমস্যা ভাই? না মানে আসলে হয়েছে কি, এরপর আসিফকে সবটা খুলে বললাম। ও সব শুনে হাসতে হাসতে বলল, ভাই তোর সাথে কাহিনীটা সিনেমার মতো হয়ে গেল, দেখিস অবনীর সাথে তোর প্রেম ভালোবাসা হয়েই যাবে। আরে ধুর, পাগল হয়েছিস নাকি? আমি ওর থেকে কত বড়? এই 27 বছরের বইরাকে ও জীবনেও পছন্দ করবে না। আর আমি তো ওর স্যার, ওকে কখনো ছাত্রী ছাড়া অন্য নজরে দেখিনি, সামনেও হয়তো দেখতে পারবো না। এখন তোকে যা বললাম সেটা বল। বলছি শোন, তুই যা করছিস ভালোই, একটা অসহায় মেয়েকে সাহায্য করছিস, এখানে খারাপ কিছু নাই, তুই চিন্তা করিস না। অসংখ্য ধন্যবাদ ভাই। যাক, তুই খারাপভাবে নিসনি, এটা শুনে খুব ভালো লাগলো। তোর উদ্দেশ্য সৎ, এটাই বড় বিষয়। আচ্ছা শোন, সন্ধ্যায় আমি আর রিনা আসবো নে তোদের সাথে দেখা করতে, আর খাবারও নিয়ে আসবো নে তোদের জন্য। সো রাতের খাবারের ব্যবস্থা করিস না। আরে এমনি আয় না, আবার খাবার আনতে হবে না। চুপ থাকতো, খালি বাইরের খাবার খাইস, বাসার হাতের রান্না খেয়েও দেখ। কত বললাম এবার বিয়েটা কর, কিন্তু তুই আমার কথা শুনিস না। এখন বউ নিয়ে তোর কাছে হেঁটে আসছে, এবার পালাবি কই? শালা তুইও না। রাখলাম, সাবধানে আসিস। আচ্ছা। তারপর ফোনটা রেখে দিয়ে রুমের বাইরে অবনের দিকে তাকালাম। মেয়েটা মিটমিট করে হাসছে ল্যাপটপের দিকে তাকিয়ে। একদম বাচ্চা একটা মেয়ে, বয়সে বড় হলেও মনের দিক থেকে এখনো ওকে বাচ্চা লাগে আমার। অজান্তেই ওকে দেখে হেসে দিলাম। যাই হোক, দেখতে দেখতে দুপুর চলে আসলো। তারপর অনলাইনে খাবার অর্ডার দিয়েছিলাম, সেটা চলেও এসেছে। আমি খাবার রিসিভ করে নামাজের জন্য রেডি হই। তারপর অবনের জন্য একটা ট্রাউজার আর আমার একটা শার্ট বের করে ওর হাতে দিয়ে বলি, আমি তাহলে নামাজ যাচ্ছি, হ্যাঁ? তুমি গোসল করে আপাতত এগুলো পরে নাও, বিকেলের মধ্যে তোমার ড্রেস তো চলেই আসছে, তখন সেগুলো পরে নিও। আচ্ছা। তাহলে দরজাটা লাগিয়ে দাও, আমি আসছি। অবনীকে বাসায় রেখে আমি নামাজে চলে যাই। নামাজ শেষ করে বাসায় এসে বেল দিতে কিছুক্ষণ পর অবনী দরজা খুলে দেয়। আমি ভিতরে ঢুকে অবনীর দিকে তাকাতেই পুরো রীতিমতো হা করে তাকিয়ে আছে। আর অবনী আমার অবস্থা দেখে লজ্জায় লাল টুকটুকে হয়ে আছে। আমি কোনো কিছু না বলেই চুপচাপ আমার রুমে চলে আসি। এসে মুচকি হাসছি, কারণ অবনীকে আমার শার্টে একদম অন্যরকম লাগছিল। ওর চুলগুলো অনেক লম্বা, বড় আর ঘন কালো। সেগুলো ছেড়ে দিয়ে আমার সামনে দাঁড়িয়েছিল। আমি তো চোখে পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মেয়েটা আসলেই অনেক সুন্দরী হয়েছে। ওর জামাইটা ওকে পেলে অনেক হ্যাপি হবে। এসব ভেবে ভেবে বাসার ড্রেস পরে বাইরে আসি। এসে দেখি অবনী দাঁড়িয়ে আছে চুপচাপ। টেবিলের দিকে তাকাতেই দেখি সুন্দর করে খাবার বেড়ে ঢেকে রেখেছে ও। আমি হাত ধুতে ধুতে বললাম, তুমি আমার বাসার মেহমান, তোমাকে এসব কে করতে বলেছে একটু বলো তো? আমি কি পারতাম না? অবনী লজ্জাসিক্ত কণ্ঠে কিছুটা জোর দিয়ে বলে, না না স্যার, আপনি কেন করবেন? বরং এইটুকু কাজ করা আমার অধিকার। আমি এমনি আপনাকে ঝামেলা দিচ্ছি, আমি এইটুকু কাজ না করলে আমার নিজেরই খারাপ লাগবে। প্লিজ আপনি না করবেন না। অবনীর দিকে তাকিয়ে বুঝলাম ও আসলে চুপচাপ বসে বসে খাবে এটা চায় না, হয়তো ওর ব্যক্তিত্বে লাগছে। তাই আমি মুচকি হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, এবার খেতে বসো, নাহলে কিন্তু আমি একাই খাবো, কারণ অনেক ক্ষুধা লেগেছে আমার। জি জি, বসছি।
এরপর আমি আর ও খাওয়া শুরু করি। খেতে খেতে ওকে বললাম, খিচুড়িটা কেমন লাগছে? জি, অনেক মজার। আমার মোস্ট ফেভারিট একটা খাবার এটা, সাথে আবার ভুনা গোশত। আহ, কি সুস্বাদু! তাই আজকে এটাই অর্ডার করেছি। ও, আপনারও খিচুড়ি পছন্দের? অনেক অনেক। কেন, তোমারও নাকি? জি, আম্মু খুব সুন্দর করে রান্না করে, অনেক মজার হয়। বাহ, আমাদের পছন্দ তাহলে মিলে গেল। ভালোই হলো। নাও নাও, আরেকটু নাও। না না, আপনি নিন। আমি তো তুমি বললেও নিব, আর না বললেও আরেকটু বেশি নিব। অবনী হেসে দেয়। আমি আরও খিচুড়ি নিয়ে আরাম করে খাচ্ছিলাম গোশত দিয়ে, আর ও আমার দিকে তাকিয়েছিল, যেটা আমি খেয়ালই করিনি। ওর সেই তাকানোর অর্থটা আমি জানিনি। খাওয়ার শেষ পর্যায়ে মনে পড়ে, ও ভালো কথা, আজ সন্ধ্যায় কিন্তু আমার সবচেয়ে কাছের বন্ধু আসিফ আর ওর ওয়াইফ আসবে আমাদের সাথে দেখা করতে। ও আমার অনেক কাছের আর আপন ভাইয়ের মতো। হ্যাঁ, আর রাতের খাবারও নাকি ও নিয়ে আসবে আমাদের জন্য। ও তুমি রেডি হয়ে থেকো। আচ্ছা। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি টেবিল গোছাতে নিলে অবনী আমাকে বাধা দিয়ে সরিয়ে দেয়। আমি আর কি বলবো, তাই বাধ্য হয়ে সোফাতে এসে বসে পড়ি, যাতে অবনী না বসতে পারে। ও টেবিল গুছিয়ে এসে আমার সামনে দাঁড়ায় আর বলে, যান স্যার, আপনি গিয়ে রেস্ট নিন, আমি এখানে বসি। না না, সেটা তো হবে না। তোমার না প্রতিদিন বিকেলে ঘুমানোর অভ্যাস? যাও যাও, গিয়ে একটা ঘুম দাও। আমি বিকেলে আবার ঘুমাই না, সো চিন্তা নাই। আর তোমার পার্সেলও তো আসবে একটু পর, সেটা রিসিভ করতে হবে না? তুমি যাও, আমি আছি এখানে। স্যার, আপনার এখনো আমার সব কিছু মনে আছে? থাকবে না কেন? তুমি একদিনও বিকেলে আমার কাছে পড়তে না, ঘুম দিয়ে চোখ ফুলিয়ে তারপর সন্ধ্যায় পড়তে বসতে। অবনী খুব লজ্জা পায়, লজ্জায় আমার রুম থেকে চলে যায়, আর আমি হাসতে হাসতে সোফায় বসে ফোন চালাচ্ছি। অবনী আকাশের রুমে এসে লজ্জায় বেডে বসে পড়ে, বসে আর চোখে আকাশকে দেখতে থাকে আর মুস্কি হাসতে থাকে। ও মনে মনে বলছে, স্যার, একটা মানুষ কিভাবে এত ভালো হতে পারে বলুন তো? আপনি এত ভালো কেন? সেই আগের দিনগুলোর মতো এখনো আছেন। আপনি আমার মতো সামান্য একটা ছাত্রীর সব কিছু মনে রেখেছেন এত বছর পরেও। আমি কেন যে আপনার সামনে আসলে কথা বলতে পারি না? কেন? কবে আমি আপনাকে আমার... অবনী থেমে যায়। অবনী থেমে যায়। ওর হৃদয় স্পন্দন ক্রমশই বেরিয়ে যাচ্ছে। ও আস্তে আস্তে বেডে শুয়ে পড়ে লজ্জাসিক্ত মুখখানা নিয়ে। নীল যদি এখন ওকে দেখতো, নিশ্চিত হা করে তাকিয়ে থাকতো, কারণ অবনী লজ্জায় একদম মুখটা লাল করে ফেলেছে। অবনী একসময় ঘুমের দেশে হারিয়ে যায়। এখন ঘড়িতে প্রায় বিকেল 5টা বাজে। অবনীর পার্সেলটাও দিয়ে দিয়েছে। আমি খুলে দেখিনি, তাই ব্যাগটা রেখে আস্তে আস্তে অবনীর কাছে যাই। অবশ্য যাওয়ার আগে অনেকবার ভাবতে হয়েছে আমাকে। ওর কাছে গিয়ে দেখি একদম বাচ্চা মেয়ের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। যেই ঘুরে ওর মুখের সামনের দিকটায় আসলাম, আমি পুরো স্তব্ধ হয়ে যাই। আসলে স্তব্ধ না, এটা মুগ্ধতা বলা যায়। আমি হাঁ করে তাকিয়ে আছি ওর ঘুমন্ত মুখখানার দিকে। পরন্ত বিকেলে লাল আভা জানালা দিয়ে এসে অবনীর মায়াবী বৃষ্টি মুখের উপর পড়েছে। ওর সৌন্দর্য যেন আরো 1000 গুণ বেড়ে গিয়েছে। ওর বড় বড় চোখের পাপড়িগুলো যেন ওর মায়াবীপানা আরো বাড়িয়ে দিচ্ছে। জানি না কতক্ষণ এভাবে তাকিয়েছিলাম, কিন্তু হঠাৎই ও একটু নড়ে চড়ে উঠায় আমার ঘোর কেটে যায়। খুব লজ্জায় পড়ে যাই। ছি ছি, কি হয়েছিল আমার? হয়তো কখনো কাউকে এভাবে এত কাছ থেকে দেখা হয়নি, তাই হয়তো। আমি নিজেকে সামলে আস্তে করে অবনীকে ডাক দেই। 2টি ডাক দিতেই ও আস্তে আস্তে খুব কিউট করে চোখ মেলে তাকায়। আমাকে সামনে দেখে ও ভরকে যায় একটু, আর এক লাফে উঠে বসে বলল, স্যার, কোনো সমস্যা? না না, সরি, তুমি মেবি ভয় পেলে। আসলে তোমার ড্রেসগুলো এসেছে, যদি দেখতে ভালো হতো। আর আমার মনে হয় তুমি আমার এই শার্ট পরে আর বেশিক্ষণ থাকতে চাও না, তাই আর কি। ওহ আচ্ছা, আমি আসছি। ঠিক আছে। আমি দ্রুত সোফায় এসে বসে পড়ি। হায় রে, অবনীকে হয়তো এভাবে ডাকা ঠিক হয়নি। ওর যখন মন চায় উঠত, কিন্তু আসলে সন্ধ্যা হয়েও আসছিল।
একটু পর আসিফরাও আসবে, তাই এক প্রকার বাধ্য হয়েই ওকে ডাকলাম। যাই হোক, অবনী ফ্রেশ হয়ে আমার কাছে আসলো। আমি ওর হাতে ব্যাগটা দিয়ে বললাম, আচ্ছা তুমি এগুলো ট্রাই করে দেখো, আমি বাইরে থেকে সন্ধ্যার নাস্তার জন্য কিছু নিয়ে আসি, ওদেরকে তো আর খালি মুখে যেতে দেওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। দেখলাম অবনী মুহূর্তেই খুব খুশি হয়ে গেল। বুঝলাম যে ও মনে মনেই চাচ্ছিল আমি বাসায় না থাকা অবস্থায় ও ড্রেসগুলো পরুক। যাই হোক, ওকে রেখে নিচে এসে কতক্ষণ দারোয়ান চাচার সাথে গল্প করলাম। তিনিও আমার মতো একা, তবে আমাকে খুব ভালোবাসেন, নিজের ছেলের মতো। মাঝে মাঝে ওনার সাথে বসে বাবার কমতি পূরণ করেই। গল্প শেষে নাস্তা আনতে চলে গেলাম। আসিফ কল দিয়ে জানিয়েছে ওরা রওনা দিয়েছে আর 5 মিনিটের মধ্যেই চলে আসবে। তাই আমি আর উপরে না গিয়ে ভাবলাম ওদেরকে একসাথে নিয়েই বাসায় যাই। দেখতে দেখতে আসিফ আর রিনা ভাবি চলে আসলো। রিনা আমার বয়সে ছোট হলেও ভাবি বলেই সম্মান দেই। আমাকে দেখে আসিফ অবাক হয়ে বলে ওঠে, কিরে, তুই নিচে এসে পরীক্ষা করতেছিলি না কি? আমার আর কাজ নাই না, তোদের জন্য নাস্তা আনতেই নেমেছিলাম, এর মধ্যে তোরা এসে গেলি, তাই আর যায়নি। তো কথা তো শালা সেই একই হইল, অপেক্ষায় করছিলি। চল চল, আমাদের পিচ্চি ভাবিকে দেখবো। এই বেটা, কি যাতা বলতিস? হ্যাঁ এ ভাবি, ওকে একটু চুপ থাকতে বলেন তো, না হলে আমার মাথা কাটা যাবে আজকে নিশ্চিত। এই চুপ করো তো। ভাইয়া আপনি ভালো আছেন তো? একদম আলহামদুলিল্লাহ। আপনি? আচ্ছা, তোরা কি রাস্তাতেই থাকবি নাকি উপরে নিয়ে যাবি? ওহো, সরি সরি, চল চল তাড়াতাড়ি চল। আমি আসিফ আর ভাবিকে নিয়ে বাসার দিকে উঠছি। আমার জন্য আর অবনীর জন্য যে এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তা কল্পনাও করেনি। আমি বেল দিতেই অবনী দ্রুত দরজা খুলে দিল। অবনীকে দেখে আমি পুরো থ হয়ে গেলাম, সাথে ও আমাদের দেখে পুরো স্তব্ধ। অবনী বেশ অবাক কণ্ঠে বলে উঠল, স্যার আমাকে বললেন। অবনী তুই এখানে? ওদের কথা শুনে মাঝখানে আমি আর আসিফ স্তব্ধ হয়ে আছি। আসলে আমি অবনীকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। নতুন ড্রেসে ওকে এত সুন্দর লাগছিল, মানে বলার বাইরে, একদম কোনো রূপনগরের রূপসী লাগছিল ওকে। কিন্তু এখন প্রশ্ন হলো, অবনী আর রিনা ভাবি একে অপরকে চিনে কিভাবে? আমরা সবাই ভেতরে আসলে আসিফ সবার আগে বলে উঠল, রিনা, তোমরা একে অপরকে চিনো কিভাবে? আমি ওর খালাতো বোনের বান্ধবী। ওই যে লামিমা আছে না, ওর কাজিন হয় অবনী। আমরা তিনজন আগে একসাথেই শপিংয়ে যেতাম। অবনীকে সাথে নিয়ে লামিমা শপিংয়ে আসতো, তখন থেকে ওকে চিনি। ওর বাসাও গিয়েছি লামিমার সাথে অনেকবার। বলো কি, বাহ, আমি তো পুরাই অবাক। এদিকে অবনী কান্নাসিক্ত কণ্ঠে অস্থির হয়ে রিনার কাছে এসে বলল, আপু তুমি? আপু আপু প্লিজ, তুমি আব্বু আম্মুকে বইলো না আমি এখানে আছি, না হলে ওনারা আমাকে খারাপ লোকের সাথে আবার বিয়ে দিয়ে দিবে, প্লিজ বলো না। রিনা অবনীর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে অভয় দিয়ে বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি কিছুই বলবো না। নীল ভাইয়ের কাছে তুই সেফলি আছিস, আমাদের কোনো চিন্তা নাই। সমস্যা গেলে আমার বাসায় ফিরে যাস, লাগলে আমি আর ওকে গিয়ে তোকে দিয়ে আসবো, বলবো আমাদের কাছে ছিদি। কি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অবনী অসম্ভব খুশি হয়, রিনাকে জড়িয়ে ধরে বলল, আপু তুমি অনেক অনেক ভালো, সত্যি আমাকে বাঁচালে তোমরা। এদিকে আসিফ আস্তে আস্তে আমার কাছে এসে কানে কানে বলল, ভাই, অবনী তো মাশাল্লাহ অনেক সুন্দরী, তাই না? অনেক। এক কাজ করি, চল ওর সাথে তোকে বিয়ে দিয়ে দিই। এরকম একটা মেয়ে আর পাবি না। করবি ওকে বিয়ে? কর। আমি থেমে গিয়ে মুহূর্তেই আসিফের দিকে ভোরো কুচকে তাকাই। আসিফ হাসতে হাসতে রসিকতা করে বলল, ও থামলি কেন, বল বল বল। আসিফ ফেয়া, তোরে কিন্তু মায়ের দিমো, মজা করিস না। ও বিপদে পড়ে এখানে এসেছে, আমি শুধু সাহায্য করছি, এসব ভাবাও কিন্তু ভুল। আরে সিরিয়াস হচ্ছিস কেন? মজা করছিস বাপ। আচ্ছা যা, আর কিছু বলবো না, তোদের মেয়েটা তোরাই বোঝ। আচ্ছা বাদ দে, আয় আগে বস। অবনী, তোমার আপুকে নিয়ে বসো, আমি নাস্তা নিয়ে আসছি। জি জি একদম না, আমি আনছি, আপনি বসুন, আমাকে দিন এসব। আরে না না, তুমি ওদের সাথে গল্প করো, আমি আনছি।
এই যে সকালে কি বলছিলাম। আমার আর অবনীর খুনসুটি দেখে আসিফ আর রিনা সেই মজা পাচ্ছিল। আসিফ রিনাকে ইশারা দিলে রিনা এসে আমার হাত থেকে নাস্তা নিয়ে বলে, ভাইয়া আপনি ওর সাথে বসে গল্প করুন, আমরা দুই বোনেরা আপনাদের জন্য নাস্তা নিয়ে আসছি। আরে ওহ, তুই এখানে এসে বস তো। আচ্ছা। রিনা অবনীকে নিয়ে কিচেনে চলে যায়। আমি আর আসিফ একসাথে বসে কথা শুরু করি। অন্যদিকে অবনী আর রিনা কিচেনে গিয়ে নাস্তা রেডি করতে করতে বলল, আকাশ ভাইয়া তো এখানে একা থাকে, তার উপর সে আবার সারাদিন বাসার বাইরে থাকবে। তুই কি একা একা এখানে থাকতে পারবি? যদি তোর কোনো সমস্যা না হয় আমাদের সাথে আমাদের বাসায় যেতে পারিস। আমাদের বাসা বড় আছে, ওর থাকতেও সমস্যা হবে না। কি যাবি? অবনী রিনার কথা শুনে খুব ভাবনায় পড়ে যায়। রিনা খেয়াল করে অবনীর মুখখানা চিন্তায় শুকিয়ে যাচ্ছে। তার মানে ও যেতে চায় না। রিনা মুচকি হাসি দিয়ে আবার বলে, বুঝছি, আর ভাবতে হবে না এত। থাকি সেখানে, সমস্যা নেই। কোনো কিছু লাগলে আমাকে বলিস। অবনী লজ্জাসিক্ত কণ্ঠে আবার খুব খুশি হয়ে মাথা নাড়িয়ে আচ্ছা বলে। রিনা মুচকি হেসে জিজ্ঞেস করলো, এই আকাশ ভাইয়ের কাছেই তো তুই আগে পড়তি, তাই না? হ্যাঁ, উনি খুব ভালো পড়াতেন, যার জন্য আমার রেজাল্ট খুব ভালো হতো সব সময়। অনেক ভালো মনের মানুষ উনি। আমি তো ভাবতেই পারিনি উনি আমাকে এখানে থাকতে দিবেন, এত কেয়ার করবেন। সত্যি অনেক ভালো উনি। রিনা নাস্তা বেড়ে রসিক চাহনিতে অবনীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিরে, আকাশ ভাইয়ের প্রেমে পড়লি নাকি আবার? রিনার হঠাৎ এই প্রশ্নে অবনী পুরো থতমত খেয়ে যায়। লজ্জায় ওর মায়াবী মুখখানা পুরো লাল হয়ে যায়। অবনী কিছুই বলতে পারে না। রিনা তো একটা মেয়ে, তাই ওর বুঝতে দেরি হলো না যে অবনীর মনের অবস্থাটা কি চলছে। তাই ও আর অবনীকে না জ্বালিয়ে হেসে দিয়ে বলল, আচ্ছা চল, এবার আমাদের প্রেমিকদের কাছে ফিরি। রিনার কথা শুনে অবনী হেসে দেয়। তারপর ওরা নাস্তা নিয়ে আমার আর আসিফের কাছে আসে। এরপর আমরা নাস্তা করতে করতে অনেকক্ষণ গল্প করি। আসিফ আমার সম্পর্কে অবনীকে অনেক কিছু বলে, মানে আমাদের পুরনো দিনের গল্প আর কি। অনেকটা দিন পর কেন জানি মনে হলো জীবনটা অনেক সুন্দর। ওদের সাথে অনেক হাসাহাসি করলাম। বিষণ্ণ অন্ধকার জীবনটা হঠাৎ করে কেন জানি আলোকিত হতে শুরু করলো। আর এই পরিবর্তনের ক্রেডিট শুধুমাত্র অবনীর। আমি মুচকি হেসে অবনীর প্রাণ জোড়ানো হাসিটা দেখছি তখন। মেয়েটাকে একদম বাচ্চা বাচ্চা লাগে, খুব কিউটও। আমার একটাই ইচ্ছা, আল্লাহ ওকে যেন অনেক খুশি রাখুক আর সকল খারাপ কিছু থেকে দূরে রাখুক। আমাদের এই গল্প আড্ডা রাত 8টা পর্যন্ত চলল। আসিফ আর রিনাকে অনেক জোর করেই যে খেয়ে যা, কিন্তু ওরা নাছোড়বান্দা, কোনোভাবেই খাবে না। না খেয়েই বিদায় নিয়ে হাসি মুখে চলে গেল। আমি ওদের এগিয়ে দিতে নিচে নামলাম। আসিফ যাওয়ার সময় বলল, মেয়েটা অনেক ভালো রে, ওর খেয়াল রাখিস। আর শোন, ওই চোখ তোর জন্য অন্যরকম কিছু দেখছি, জানি না সেটা কি, তবে হয়তো খুব তাড়াতাড়ি তুই জানতে পারবি। আসি রে, এরপর আমার বাসায় আসবি তোরা। আচ্ছা সাবধানে যাস, আর ভাবি আবার আসবেন কিন্তু। আচ্ছা ভাইয়া, আপনারাও আইসেন। ওরা চলে যায়। আসিফ কখন মজা করে আর কখন সিরিয়াস সেটা আমি ভালোই বুঝি। একটু আগে ও সম্পূর্ণ সিরিয়াস হয়েই কথাগুলো বলেছে। আমাকে ভাবনায় ফেলে দিয়ে ও চলে গেল। ঠিক বুঝলাম না ও কি বোঝাতে চাইল। অবনীর সাথে আমার পরিচয় অনেক দিনের। ওকে আমি টানা 4 বছর পড়িয়েছি, কিন্তু কখনো তেমন কিছু দেখিনি। জানি না আসিফ কি বলে গেল। অবনী আমার কাছে একজন মেহমান আর আমার পুরনো দিনের একজন ছাত্রী, এর চেয়ে আর কিছুই নাও, আর কিছু সম্ভবও না কখনো। আমি বাসায় আসি। অবনী দরজা খুলে দিলে আমি ভিতরে আসলে ও জিজ্ঞেস করলো, ওনারা চলে গিয়েছেন? রিকশায় উঠিয়ে দিয়ে আসলাম। ওহ আচ্ছা, আপনি তাহলে ফ্রেশ হয়ে আসুন, আমি ঘরটা গুছিয়ে দিই। এই, তুমি আমার মেহমান হয়ে এত কিছু করছো কেন? তোমার কিছুই করতে হবে না, আমিই করছি সব, ঠিক আছে? বাসাটা আমার, বুঝলে? একদম না স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আজকে অনেক সুন্দর একটা মুহূর্ত দিয়েছেন, আমি সত্যি অনেক খুশি। তাই আমাকেও কিছু করতে দিন।
হায় রে পাগলিটা। আচ্ছা করো, আমি ফ্রেশ হয়ে আসি। থ্যাংক ইউ। আচ্ছা, একটা বিষয় আমাকে খুব অবাক করছে। তুমি এত ধনী পরিবারের মেয়ে হয়ে কিভাবে এত কাজ পারো? আজকালকার ধনী পরিবারের মেয়েরা সংসারের কাজ তো দূরের কথা, সংসার কি জিনিস সেটাই বুঝে না। সেখানে তুমি আমাকে খুব অবাক করলে। বাহ। অবনী লজ্জাসিক্ত কণ্ঠে আস্তে করে বলল, স্যার, হাতের 5টা আঙুলের মতো 5টা মানুষেরও কিন্তু ভিন্ন হয়। তাদের মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে, সময়ের প্রয়োজনেই তা প্রকাশ করে। যান যান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবারগুলো গরম দিয়ে রাখি। বলেই অবনী রান্নাঘরের দিকে চলে গেল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারছি না। আমি তো এতদিন ভুল ছিলাম। অবনী তো আর সেই ছোট্ট অবনী নেই, ও আসলেই অনেক বড় হয়ে গিয়েছে। কারণ একটু আগে ও যা বলল তা একজন ম্যাচিওর মেয়ে ছাড়া কখনোই বলতে পারবে না। তাহলে অবনী সত্যিই আর বাচ্চা মেয়ে নেই, ও অনেক বড় হয়ে গিয়েছে, অনেক। আমি ভাবতেও পারিনি। জানি না ওর মাঝে আর কি লুকিয়ে আছে। এরপর দেখতে দেখতে রাত 11টা নাগাদ বেজে যায়। এর মাঝে আমরা আসিফের দেওয়া খাবার খেয়ে নেই, কিন্তু এখন একটা বড় ঝামেলায় পড়েছি। অবনী সোফায় এসে ঘাপটি মেরে বসে আছে। ও নাকি এখানেই ঘুমাবে, আমাকে কষ্ট দিতে চায় না। তাই আমি বলছি, অবনী প্লিজ এমন করো না, তুমি বেডে গিয়ে ঘুমাও। তুমি একটা মেয়ে, আমি কোনোভাবেই তোমাকে এখানে ঘুমাতে দিতে পারি না, প্লিজ। না, আমি এখানেই ঘুমাবো। কাল আপনার অফিস আছে, ঠিক মতো না ঘুমালে কাজ করবেন কিভাবে? যান যান, শুয়ে পড়ুন। আমি অসহায়ের মতো ওর দিকে তাকিয়ে আছি। অবনী আর চোখে আমাকে বারবার দেখছিল, আর আমি ভাবছি কিভাবে ওকে ওঠানো যায়। হঠাৎ মাথায় একটা সেই লেভেলের দুষ্ট বুদ্ধি আসলো। মেয়েদের সবচেয়ে বড় দুশ্মন হলো তেলাপোকা। আজকে তার নামটা কাজে লাগাতে হবে। আমি হঠাৎই লাফ দিয়ে দূরে সরে গিয়ে হালকা জোরে চিৎকার দিয়ে ওকে ভয় দেখিয়ে বললাম, এই এই তেলাপোকা, তেলাপোকা। আমাকে পুরো স্তব্ধ করে দিয়ে অবনী এক লাফে উঠে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ভীষণ ভয় পেয়ে বলল, ই বাঁচান, বাঁচান। আমার পুরো শরীরের সাথে অবনী এখন মিশে আছে। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। ও ভয়ে আমার বুকের মাঝে মুখ লুকিয়ে আমাকে শক্ত করে ধরে আছে। কি হলো এটা? এরকমটা তো হওয়ার কথা ছিল না। এখন কি হবে? যখন ও জানতে পারবে আমি মজা করেছি। একটা ডোক গিলে একটু বুদ্ধি খাটিয়ে বললাম, চলে গিয়েছে, দেখেছো? আগেই বলেছিলাম যে এখানে থাকা যাবে না, নয়তো তেলাপোকা মহাশয় তোমাকে আরও ঝামেলায় ফেলবে। আমি কথা শেষ করা মাত্রই অবনী আমাকে ছাড়ার বদলে আরো শক্ত করে জড়িয়ে ধরে, আর আস্তে আস্তে করে বলছে, আমার খুব ভয় করছে। এই তেলাপোকাকে আমি ভীষণ ভয় পাই। প্লিজ ওটাকে সরান, প্লিজ। অবনীর শরীরের স্পর্শ আর ওর উষ্ণতা আমি স্পষ্ট অনুভব করছি। জীবনে প্রথম এমন অদ্ভুত রকমের অসম্ভব সুন্দর কোনো কিছু অনুভব করছি আমি। একটা মেয়ের স্পর্শ যে এতটা মধুর হয় জানা ছিল না আগে। আমার জায়গায় হয়তো অন্য কেউ হলে নিজেকে সামলাতে পারত না, কিন্তু আমার কাছে একটা মেয়ের সম্মান আর তার আমার প্রতি বিশ্বাসটা অনেক বড়। তাই আস্তে করে অবনীকে ধরে আমার থেকে ছাড়িয়ে ওর থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে আমার কান দুটো ধরে বললাম, প্লিজ রাগ করো না, আসলে তেলাপোকা ছিলই না। তোমাকে সোফা থেকে উঠাতে একটু মজা করেছি, বাট ভাবিনি তুমি এত ভয় পাবে। সরি, এই যে কান ধরেই বলছি, সরি। অবনী অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, আর এদিকে আমি লজ্জায় মাথা নিচু করে আর চোখে ওকে দেখছিলাম বারবার। মনে মনে ভাবছি ও হয়তো আমার ওপর চড়াও হবে আর রাগ করবে, কিন্তু আমার সব ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে ও হঠাৎই অট্ট হাসিতে ভেঙে পড়ে। সে কি তার মন মাতানো হাসি! হাসতে হাসতে ও বলছে, ইয়াহু ইয়াহু, সবসময় স্যাররা স্টুডেন্টদের কান ধরায়, আজ আমি স্যারকে কান ধরিয়েছি। কি মজা, কি মজা। অবনী শুধু আমাকে দেখে হাসছে আর মজা নিচ্ছে। আমিও ওর কথা শুনে মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে কান ছেড়ে দিয়ে লজ্জা পাচ্ছিলাম, আর ওর হাসিটা দেখে মুগ্ধ হচ্ছিলাম। তারপর অবনী
আস্তে আস্তে করে আমার একটু কাছে এসে বলল, স্যার, আপনাকে অনেক কিউট লাগছিল। খুব দুষ্ট। যাও বিছানায় গিয়ে শুয়ে পড়ো, নাহলে কিন্তু সত্যি সত্যি তেলাপোকা চলে আসবে। এ ভয় দেখান কেন এত? যাচ্ছি তো। যাও যাও, শুভরাত্রি। কোনো সমস্যা হলে ডাক দিও, হ্যাঁ, সংকোচ করো না। আচ্ছা। অবনী আমার রুমে চলে যেতে নেয়, আর আমি ঘুরে সোফায় শোয়ার জন্য ব্যবস্থা করছিলাম। হঠাৎ পিছন থেকে অবনী ডাক দেয়। স্যার। আমি ওর দিকে ফিরে তাকিয়ে বললাম, বলো, কিছু লাগবে? খেয়াল করলাম অবনীর পুরো মুখখানা লাল টুকটুকে হয়ে আছে, মানে ও ভীষণ লজ্জা পাচ্ছে। ওর লজ্জাসিক্ত মুখখানাও অসম্ভব সুন্দর লাগছে। ও লজ্জাসিক্ত কণ্ঠে আর চাহনিতে আমার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আপনার মতো একজন মানুষকে পাওয়া সব মেয়েরই স্বপ্ন। আপনি সত্যি অনেক ভালো, অনেক অনেক বেশি ভালো। আসি, শুভরাত্রি। বলেই ও এক প্রকার লজ্জায় দৌড়ে চলে গেল। আমি মুচকি হাসলাম। নিজের এত প্রশংসা শুনতে ভালোই লাগছে, কিন্তু অবনী এই কথাটা কেন বলল? সব মেয়ের মধ্যে কি ও পড়ে, নাকি ও বাদে? কি জানি, এসব ভাবতে চাই না। অবনী আমার জীবনের কয়েকদিনের মেহমান মাত্র। ওর খেয়াল রাখা আমার একমাত্র দায়িত্ব। আমার দ্বারা ওর বিন্দু পরিমাণ ক্ষতি হতে দেওয়া যাবে না। একটা মেয়ে আপনাকে অন্ধভাবে বিশ্বাস করলো, আপনার কাছে একটু সাহায্য চাইল, আর আপনি তার বিশ্বাসের সুযোগ নিয়ে তার ক্ষতি করবেন। এতে করে কি হবে জানেন? আপনি পুরুষ সমাজে কাপুরুষ নামে আখ্যায়িত হবেন, আর নারী সমাজ আপনাকে ঘৃণা করবে। তাই কখনোই কোনো অসহায় মেয়ের সুযোগ নেওয়া উচিত না। বরং সে যদি ভুলও করতে নেয়, আপনার উচিত তাকে থামানো, তার বিশ্বাসটুকু রক্ষা করা। আমি সেটাই করেছি, আর সামনেও তাই করব। অবনীর কথা ভাবতে ভাবতে সোফায় শুয়ে পড়ি। শুয়ে শুয়ে ভাবছি, এই একাকিত্ব জীবনে আমার সঙ্গী কে হবে? না আছে বাবা মা, না আছে কোনো আত্মীয় স্বজন। কেই বা দিবে আমার মতো অনাথ একটা ছেলের হাতে তার মেয়ে? কেউই না। তাই আসিফ অনেকবার বলার পরেও বিয়ের দিকে আমি যাইনি, কারণ আমার দুর্বলতার জন্য যদি আমাকে কেউ আবার রিজেক্ট করে, আমি সেটা মানতে পারবো না। আজ থেকে কয়েক বছর আগে আমিও কারো প্রেমে পড়েছিলাম। কাউকে অনেক ভালো লেগেছিল, কাউকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু আবার চারকুলে কেউ না থাকায় সে আমায় না করে দিয়েছিল। আমার হাতটা ধরে বলেনি, আকাশ, আমি আছি তোমার পাশে, আমার শুধু তোমাকেই লাগবে, আর কাউকে না। সে এটা বলেনি। তার কাছে আমার পরিবার, টাকা, ধন সম্পদ এগুলো থাকাই হচ্ছে মেইন ছিল তার কাছে। সেদিনের পর এই ভাঙা মন আর জোড়া লাগেনি। একাকিত্বকেই আমার জীবন সঙ্গী বানিয়ে নিয়েছি। লাগবে না কারো ভালোবাসা, লাগবে না কারো আমার হাত ধরা। আমি একাই ভালো আছি, অনেক ভালো। এসব ভাবতে ভাবতে অনেক ঘুম চলে আসে চোখে। কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, তাই নিজের বিষণ্ণতাকে আর মনে না করে ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে যাই। পরদিন সকালে ফোনের অ্যালার্মটা সেই কখন থেকে বেজেই যাচ্ছে। ঘুমের চোখেই ফোনটা খুঁজে অ্যালার্মটা বন্ধ করলাম। তারপর আড়মোড়া দিয়ে আস্তে করে চোখ মেলে তাকাতেই অদ্ভুত কিছু দেখলাম, যেটা আমাকে বেশ অবাক করল। আর সেটা হলো কাঁথা। আমার গায়ে কাঁথা আসলো কি করে? বাসায় আমি ছাড়া শুধুমাত্র অবনী আছে, তাহলে ও দিয়ে গিয়েছে? হ্যাঁ, ও ছাড়া আর কেই বা দিবে। বিষয়টা খুব ভালো লাগলো। বাচ্চা মেয়েটা আমাকে নিয়ে কত ভাবে। ও সরি, অবনী মোটেও বাচ্চা না, ও অনেক বড় হয়ে গিয়েছে। মেয়েটা সব বোঝে। ওর কথা ভেবে হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রুমে উকি মেরে দেখি অবনী গভীর ঘুমে আচ্ছন্ন। তাই ওকে না ডেকে বাইরে থেকে তালা মেরে নাস্তা আনতে চলে যাই। তাড়াতাড়ি নাস্তা এনে আবার বাসায় চলে আসি। অবনী এখনও ঘুমাচ্ছে। আমি টেবিলে সুন্দর করে নাস্তা বেড়ে অফিসের জন্য রেডি হতে থাকি। রেডি হয়ে পাউরুটিতে জ্যাম লাগিয়ে খেয়ে নেই। এদিকে আবার সকাল সকাল বেশি খেয়ে অফিসে যেতে একদম ভালো লাগে না, তাই অল্পই খাই আমি। নাস্তা করে এবার অফিসে যেতে হবে। ঘড়িতে 9টা বাজতে চলেছে। আমি আস্তে আস্তে অবনীর কাছে গেলাম। দেখলাম ও ঘুমাচ্ছে। ওকে ডাক দিলাম, অবনী, অবনী। দুটো ডাক দিতেই চোখ মেলে তাকায় ও। আমাকে দেখে দ্রুত উঠে বসে আর বলল,
সরি সরি, দেরি হয়ে গেল। আপনি তো পুরো রেডি হয়ে গিয়েছেন। ইস, আমি কিছুই করতে পারলাম না। এখন কি করব আমি? আপনি নাস্তা করেছেন? আহা, শান্ত হও। হ্যাঁ, করেছি। তোমার নাস্তা টেবিলে রাখা আছে, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিও। আর দুপুরে দারোয়ান চাচা তোমাকে খাবার দিয়ে যাবেন, ঠিক আছে? আর রাতেরটা আমি নিয়ে আসার ব্যবস্থা করব। কোনো চিন্তা করো না, কেমন? নাও, এবার দরজাটা লাগিয়ে দাও, আমাকে যেতে হবে, দেরিও হচ্ছে। আরেকটা কথা, আমি আর দারোয়ান চাচা ছাড়া কেউ আসলে ভুলেও কিন্তু দরজা খুলবে না, ওকে? ঠিক আছে, সরি, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। আপনাকেই সব করতে হলো। হয়েছে, আসো, দরজা দাও। জি, সাবধানে যাবেন কিন্তু। আচ্ছা। এরপর অবনীকে বিদায় দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু মনটা কেন জানি বাসাতেই পড়ে রইল। জানি না, কিন্তু কেন জানি ওর জন্য খুব চিন্তাও হচ্ছিল। ঠিকমতো একা থাকতে পারবে কি না, ফোন ল্যাপটপ কিছুই তো নেই বাসায়। সারাদিন যে ও কী করবে সেটাই ভাবছি। দারোয়ান চাচাকে বলেছি দুপুরে অনলাইন থেকে খাবার আসলে সেই যেন রিসিভ করে উপরে দিয়ে আসে। তাও চিন্তা হচ্ছে, ও আমার উপর ভরসা করে আমার কাছে আছে, হয়তো সেই ভরসার জন্যই এত চিন্তা হচ্ছে। আকাশ চলে গেল। অবনী দরজাটা লাগিয়ে দরজার সাথে পিঠ ঠেকিয়ে কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ভাবে সারাদিন কি কি করবে। তার উপর একা বাসায় একটু ভয় ভয়ও করছিল। কিন্তু হঠাৎই ওর মাথায় একটা কথা আসে, আর সাথে সাথে ও খুব লজ্জা পায়। মায়াবী মুখে মুচকি একটা হাসি দিয়ে লম্বা ঘন কালো কেশগুলো খোপা করে ফেলে। তারপর ফ্রেশ হয়ে এসে নাস্তার টেবিলে বসে, দেখে নাস্তার প্লেটের নিচে একটা চিঠি। ও দ্রুত খুশি হয়ে বেশ কৌতূহল নিয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করে। সরি, বাসায় কোনো ফোন বা ল্যাপটপ কিছুই রেখে যেতে পারেনি। জানি না সারাদিন কি করে সময় কাটাবে। তবে মন খারাপ করো না, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আর কোনো সমস্যা হলে নিচে দারোয়ান চাচার কাছে গিয়ে আমাকে কল দিও, তাহলে সে কল দিবে। আর হ্যাঁ, ঠিকমতো খাওয়া দাওয়া করো, মন খারাপ করো না আবার, ঠিক আছে? অবনী চিঠিটা পড়ে ওর বুকের সাথে সেটা জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করে লজ্জা সিক্ত মুখখানা নিয়ে মুচকে মুচকে হাসছে। ওর ভিতরে যত ভয় সংকোচ ছিল সবই মুহূর্তের মধ্যে নাই হয়ে যায়। আকাশের চিঠিটা ওকে অনেক সাহসী করে তোলে। অবনী বেশ মজা করে নাস্তা খেয়ে সুন্দর করে সব কিছু ধুয়ে রান্নাঘরও পরিষ্কার করে ফেলে। তারপর হাতে চা নিয়ে খেতে খেতে আকাশের পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখতে থাকে। ছোট বাসা হলেও বাসাটা অনেক সুন্দর। ঘুরতে ঘুরতে বারান্দায় যায় অবনী। বেশ সুন্দর একটা বারান্দা, আবার বসার জন্য একটা ছোট্ট চেয়ারও আছে। অবনী লজ্জা মাখা মুখ নিয়ে চেয়ারে বসে, কিন্তু শহরের কোলাহল আর যানবাহনের শব্দ ওর মাথাটা ধরিয়ে দেয়। তাই আর বেশিক্ষণ সেখানে না বসে অনেকটা বিরক্ত হয়ে ও বাসার ভিতর চলে আসে। এসে চায়ের কাপটা রেখে ও ঠিক করে যে আজ পুরো বাসাটা ও পরিষ্কার করবে, আকাশকে অবাক করে দিবে, একদম ওর মন মতো করে বাসাটা সাজাবে ও। অবনী কাজে লেগে যায়, কারণ ওর মনে হচ্ছিল ও এই বাসার নতুন বউ, আকাশের বউ, ওর প্রিয় স্যারের স্ত্রী। এসব ভেবে লজ্জায় গুলো হয়ে যাচ্ছিল অবনী। মনের সুখে গান গাইতে গাইতে কাজ করছিল ও। সত্যি আজ আকাশ অনেক অবাক হবে। অবনী শুধু আকাশের আসার অপেক্ষায় আছে। এদিকে আকাশও খুব অস্থির হয়ে আছে বাসায় আসার জন্য। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। অবনী অধীর আগ্রহ নিয়ে সোফায় বসে আকাশের জন্য অপেক্ষা করছে যে কখন আকাশ আসবে, কখন ওর শূন্য মনটা আবার ভরে যাবে আকাশকে দেখে। এদিকে আমি দ্রুত কাজ শেষ করে বাসার জন্য রওনা দিলাম। আসার সময় সন্ধ্যার নাস্তার জন্য অনেক কিছু কিনে নেই, যাতে অবনী অনেক খুশি হয়। বাসায় এসে মেইন গেটের সামনে একটা বেল দিতেই অবনী দ্রুত দরজা খুলে দেয়। ওর চোখে মুখে ভীষণ উত্তেজনা। আমি ভিতরে ঢুকেই সবার আগে ওর হাতে বড় একটা পিৎজার বক্স দিলাম, শর্মা, বার্গার, স্যান্ডউইচ এগুলো দিলাম। ও এসব দেখে পুরো অবাক। আমিও ওর হাসি মাখা মুখ দেখে যেই ভিতরে আসি, আমিও পুরো হা করে তাকিয়ে আছি আমার পুরো বাসার দিকে। আরে, এ আমি কার বাসায় আসলাম? আমি তাকিয়ে দেখি পুরো বাসা ঝকঝক করছে, প্রতিটা আসবাবপত্র একদম নতুনের মতো চকচক করছে। এছাড়া অনেক কিছু পরিবর্তনও দেখছি, মানে যেমন সোফা, টেবিল, টুল, পর্দা ইত্যাদি, এসবের জায়গাটাও পরিবর্তন হয়েছে।
সব মিলিয়ে মনে হচ্ছে নতুন কোনো বাসায় এসেছি। আমি অবাক পানে সবটা দেখছিলাম। হঠাৎ অবনী পাশ থেকে আস্তে করে লজ্জাসিক্ত কণ্ঠে বলে উঠল, কেমন হয়েছে? আমি এদিকে প্রচণ্ড খুশি হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে, মানে বলার বাইরে। তুমি কিভাবে কি করলে? আসলে সারাদিন বাসায় একা একা বসে কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম বাসাটা নিজের মতো করে সাজাই, হয়তো আপনিও খুশি হবেন, তাই আর কি। আপনার পছন্দ হয়েছে? অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। আমি তো নিজের বাসাকেই চিনতে পারছি না। আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছি। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু দেখো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। অবনী আমার মুখে ওর এত প্রশংসা শুনে যেমন খুশি হয়েছে, তেমনি খুব লজ্জাও পাচ্ছিল। লজ্জায় ওর মায়াবী মুখখানা লাল টুকটুকে হয়ে যাচ্ছিল, আর আমি শুধু মুগ্ধ হয়ে ওকেই দেখছিলাম। মেয়েটা আমার জন্য কত কিছু করেছে আজ। আমি আবার বললাম, আচ্ছা শোনো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, হ্যাঁ? তারপর একসাথে নাস্তা করব। তোমার জন্য অনেক কিছু এনেছি। অবনী খুব খুশি হয়ে বলল, আচ্ছা। তারপর আমি দ্রুত ফ্রেশ হয়ে আসি। এসে দেখি অবনী তোয়ালে হাতে আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমি তো পুরো অবাক। ক্ষণিকের জন্য মনে হলো অবনী আমার বিয়ে করা স্ত্রী। এটা ভাবতেই মনে মনে ভীষণ লজ্জা পাই। হায় আল্লাহ, এসব কি ভাবছি যা তা। আমি ওর কাছ থেকে তোয়ালেটা নিয়ে ওকে বললাম, থ্যাংক ইউ, কিন্তু তোমাকে এত কিছু করতে হবে না। তুমি আমার বাসার মেহমান। তুমি শুধু অর্ডার করবে, আমাকে যা চাইবে এনে দিব। তা না করে শুধু শুধু কাজ করো কেন? স্যার, আমি মোটেও সে ধরনের মেয়ে না যে এসব করব। এমনিই আপনি আমার জন্য যা করেছেন তা অন্য কেউ করতো না। আপনরাই জীবনটা শেষ করে দিচ্ছিল, সেখানে আপনি পর হয়েও অসহায় একটা মেয়ের জীবন বাঁচালেন। আমি কি এইটুকু আপনার জন্য করতে পারি না? আমি অবনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। মেয়েটার কথাগুলো এত ভারী, একদম বড়দের মতো কথা বলে। আমি কোনো কিছু না ভেবেই ওর কাছে যেয়ে ওর গাল দুটো ধরে মুচকি একটা হাসি দিয়ে বললাম, তুমি একটা পাকনা ভরে, বুঝলে? খালি পাকনা পাকনা কথা বলো। আচ্ছা যাও, তোমার যা মন চাই করো, ঠিক আছে তো? কথাটা শেষ হলে আমি অনুভব করি আমি অবনীর খুব কাছে। ওকে ধরে আছি আমি। আমার দুই হাত ওর নরম নরম গাল দুটো ধরে আছে। অন্যদিকে অবনীর চোখে মুখে অসম্ভব লজ্জা। ওর হৃদয়স্পন্দনটা ক্রমশ বেড়েই যাচ্ছে আমাকে এত কাছে পেয়ে। অবনী অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওর এভাবে তাকানোর মাঝে আমি অনেক কিছু দেখছি। তাহলে কি আশিক ঠিক বলেছিল? কিন্তু কেন জানি আমি বুঝতে পারছি না আসলে অবনী কি চাচ্ছে। তাই আমি ওকে ছেড়ে দিয়ে টেবিলে এসে বসতে বসতে বললাম, কই, আসো আসো, খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে তো। অবনী কোনো মতে নিজেকে একটু সামলে আমার সাথে টেবিলে বসে। আমি প্রথমে পিৎজাটা বের করে ওকে এক স্লাইড দিলাম, আর আমিও এক স্লাইড নিলাম। তারপর দুজনে খেতে শুরু করি। দেখলাম অবনী খুব মজা করে খাচ্ছে। ও হয়তো এসব খেয়েই অভ্যস্ত। আমি ওর সামনে বাকি বক্সগুলো এগিয়ে দিয়ে বললাম, এগুলো সব তোমার জন্য। একদম লজ্জা করবে না। এই যে আমিও খাচ্ছি কিন্তু। ও খেতে খেতে লজ্জাসিক্ত মুখখানা নিয়ে মাথা নাড়িয়ে আচ্ছা বলে। আমি মুচকি হাসি। তারপর আবার বললাম, তোমার জন্য সারাদিন খুব চিন্তা হচ্ছিল। বাসায় একা ছিলে, ভাবছিলাম কি করবে সারাদিন একা একা। এই শুধু দেখি তুমি পুরো একদম তুলকালাম করে ফেলেছ। এত কিছু শিখলে কবে? আমি জানতাম ধনী পরিবারের মেয়েরা শুধু টাকা উড়াতে জানে, মানে বসে বসে খেতে জানে, এছাড়া আর কিছু না। কিন্তু তুমি তো আমার সব ধারণা বদলেই দিলে। কিভাবে তুমি এমন হলে একটু বলো তো? দেখলাম অবনী খুব লজ্জা পাচ্ছে। লজ্জায় কেমন কেমন জানি করছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ও মা, লজ্জা পাচ্ছ কেন? বলো, এখানে লজ্জার কি আছে? আসলে স্যার, আমি একজনকে খুব পছন্দ করতাম, তাছাড়া এখনও করি। তার জন্য আমি নিজেকে বদলে ফেলেছি। কখনো যদি সে আমাকে তার জীবন সঙ্গিনী করে, আমি যেন তার সামনে মুখ তুলে দাঁড়াতে পারি, তার খেয়াল রাখতে পারি, তার একাকিত্বকে দূর করতে পারি। তার জন্যই আমি সব শিখেছি।
আমি অবাক পানে অবনের কথা শুনছিলাম। তার মানে ও কাউকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, ঠিক আমার মতো। আমিও কাউকে এমন ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে বাসেনি, আমার হয়নি, সে আমার হতে চায়নি। অবনী কাউকে ভালোবাসে শুনে কিছুটা খারাপ লাগলো, জানি না কেন। আমি সব ভুলে মুচকি হেসে বললাম, যাকে এত ভালোবাসো সে কি জানে? কখনো বলেছো তাকে, নাকি রিলেশনে আছো? না না, রিলেশনে নেই। আসলে কখনো সাহস হয়নি বলার। যখন সাহস কুড়িয়েছি তার আগেই সে চলে গিয়েছিল, কিন্তু আমি আবার তাকে পেয়েছি। ভাবছি এবার বলেই দিব, যা আছে কপালে হবে। বাহ, তাই করো, বেশি দেরি করো না, নাহলে যদি আবার বিয়ে দিয়ে দেয়। আচ্ছা, ছেলেটা কি করে? ওর কি বিয়ের বয়স হয়েছে? তোমাকে হ্যাপি রাখবে তো? অবনী আমার চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, সে অনেক ভালো, সব সময় আমার খেয়াল রাখে, আমার খারাপ সময় আমার পাশে থাকে, আমাকে অনেক সুন্দর করে বুঝায়। তার বিয়ের বয়স হয়েছে, কিন্তু সে কেন জানি বিয়ে করতে চায় না। জানি না সে আমাকেও তার করে নিবে কিনা, নাকি সে আমাকে কখনো ওভাবে দেখেইনি, জানি না আমি কিছু। অনেক ইন্টারেস্টিং, চিন্তা করো না। লাগলে আমি ছেলেটার সাথে কথা বলবো, তাকে বুঝিয়ে বলবো যে তুমি তার জন্য কত কিছু শিখেছ। আমার কথা শেষ হতেই হঠাৎ অবনী হেসে দেয়। আমি পুরো বোকা হয়ে যাই। ও হাসছে কেন? আমি জিজ্ঞেসও করি, কি হলো, হাসছো কেন? অবনী হাসতে হাসতে বলে, আপনার এই কথাগুলো আয়নাকে বললেন তাহলেই হবে, কারণ আমি যাকে ভালোবাসি সে আয়নাতে থাকে। কথা শেষ করেই ও হাসছে। আমি তো পুরো ভয় পেয়ে যাই। কি সাংঘাতিক কথা! তাহলে কি ও কোনো ভূতকে ভালোবাসে? হায় হায়, আমি ভরকে যাই ওর কথা শুনে। ওর ভালোবাসার মানুষ আয়নার ভিতর কিভাবে থাকবে? আমার মাথায় কাজ করছিল না। আমি শুধু ভাবছি আর ভাবছি, আর অবনী মিটমিট করে শুধু হাসছে। অবনী আবার বলে উঠল, আচ্ছা আসুন, খাবারগুলো শেষ করি, না হলে নষ্ট হয়ে যাবে। ওকে ওকে। আমি খেতে খেতে অবনীর দিকে আর চোখে তাকাই। কেন জানি ওকে অনেক সাহসী মনে হচ্ছিল। হঠাৎ ওর কি হলো বুঝলাম না। এদিকে ওর রহস্যময় কথার জাল আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। আয়নার ভিতরে কেউ কিভাবে থাকতে পারে? আবার আমার কথাগুলো আয়নাকে বলতে বলেছে, কারণ ওর ভালোবাসার মানুষ আয়নার ভিতর থাকে। না, এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে, কিন্তু সেটা কি? আমাকে বের করতেই হবে, অবশ্যই বের করতে হবে। আমি গভীর চিন্তায় যখন ডুব দিলাম, তখন অবনী আমার দিকে মিষ্টি একটা চাহনি দিয়ে তাকিয়ে থাকে আর খায়। আমি সেদিকে খেয়ালই দেইনি। এরপর খাওয়া দাওয়া শেষ হলে আমি অবনীকে আমার ফোনটা দিয়ে ল্যাপটপ নিয়ে কাজ করি, আর মাঝে মাঝে ভাবতে থাকি ও ঠিক কী বোঝালো। সেদিন রাতের পর থেকে দেখতে দেখতে টানা ৫-৬ দিন চলে গেল। আজ প্রায় ১ সপ্তাহ হয়ে গেল অবনী আমার সাথে। ও এখন আমার সাথে অনেকটা ফ্রি। আগের মতো চেপে চেপে কথা বলে না, আমার সাথে হাসি মজা করে। আমার কাছে ভালোই লাগছিল সব কিছু। তবে একটা সমস্যা হচ্ছিল, আর সেটা হলো আমি অফিসে আসলে ওর সাথে প্রায় দীর্ঘ ৯ থেকে ১০ ঘন্টা কোনো কথা হয় না। তাই ওকে সারপ্রাইজ দিতে স্যামসাংয়ের দামি একটা ফোন কিনলাম, সাথে একটা সিমও। আজ ওকে অনেক খুশি করা যাবে। হয়তো এই ফোন দিয়ে ও ওর ভালোবাসার মানুষটার সাথে কথা বলে সময় পার করতে পারবে। ফোন কিনে বাসায় আসতে আসতে ৮:৪৫ বেজে গেল। উফ, রাস্তায় যা জ্যাম! আমি বেল দিতেই সাথে সাথে দরজা খুলল অবনী। আমি ওর দিকে তাকাতেই স্তব্ধ। অবনীর চোখে পানি। আমি মুহূর্তেই সব কিছু ব্লাঙ্ক দেখি। অবনী কাঁদছে কেন? আমি ওকে নিয়ে ভেতরে এসে দরজা লাগিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলাম, এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কোনো সমস্যা? আমাকে বলো প্লিজ। অবনী কাঁদতে কাঁদতে বলল, আপনি এত দেরি করেছেন কেন? জানেন আমি কত ভয় পেয়েছি। এমনি তো 6:30 7টার মধ্যে চলে আসেন, আজকে 8টা বেজে গিয়েছে। আমি কত ভয় পেয়েছি জানেন? কত উল্টা পাল্টা চিন্তা এসেছে মাথায়। আমার ওর কান্না দেখে নিজেরই খুব খারাপ লাগছিল। আসলে ভুলটা আমারই, আগেই ওকে ফোন কিনে দেওয়া উচিত ছিল।
তাহলে ও এত ভয় পেত না। আমি ওর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, সরি, একদম সরি। আসলে তুমি যাতে আমাকে যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে কল দিতে পারো সেটারই ব্যবস্থা করেছি। আর এখন থেকে তোমার বোরিং ফিলও হবে না, ঠিক আছে? কারণ তোমার জন্য নিয়ে এসেছি। দাঁড়াও, দেখাচ্ছি। তারপর আমি ব্যাগ থেকে অবনের জন্য কেনা নতুন ফোনটা বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, এই যে তোমার নতুন ফোন। এটা কিনতে গিয়েই একটু দেরি হয়ে গেল। এখন থেকে আমাকে তুমি যে কোনো সময় কল দিতে পারবে। শুধু আমাকে না, তোমার ভালোবাসার মানুষটাকেও কল দিয়ে কথা বলতে পারবে। আমি নতুন সিমও লাগিয়ে দিয়েছি। নাও নাও, দেখো পছন্দ হয়েছে কিনা। অবনী বেশ অবাক হয়ে চোখের অস্ত্রগুলো মুছে ফোনটা বের করে দেখে, আর ও বেশ অবাক হয়ে বলল, এটা তো খুব দামি ফোন, আমাকে কিনে দিলেন কেন এত দামি ফোন? আমার তো কেউ নেই যাকে কিছু দিব, তাই তুমি যেহেতু আছো তোমাকেই দিলাম। তাছাড়া সারাদিন অনেক কিছুই করো তুমি আমার জন্য, বলতে পারো এটা তার জন্যই গিফট করলাম তোমাকে। স্যার, আপনি আসলে একটা পাগল, তবে অনেক ভালো পাগল। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ফোন দিয়ে সারা দিন জ্বালাবো। তাই নাকি? আচ্ছা, জ্বালায়ও। অবনী লজ্জা পায়। লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, যান, ফ্রেশ হয়ে আসেন, আমি চা দিচ্ছি আপনাকে। আহারে, তোমাকে কত খাটাচ্ছি আমি। স্যার, রাগ করব কিন্তু। আচ্ছা আচ্ছা, যাও নিয়ে আসো। তোমার হাতের চা আসলেই অনেক মজার, আমার খুব ভালো লাগে। অবনী খুব মিষ্টি একটা হাসি দিয়ে চলে যায়, আর আমিও ফ্রেশ হতে চলে যাই। অবনীকে কাঁদতে দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম, এখন কিছুটা শান্তি লাগছে। সাথে এটা ভেবেও খুশি হলাম যে এই দুনিয়াতে কেউ একজন আমার জন্য এত চিন্তা করে, আমাকে নিয়ে এত ভাবে। তবে এইসব ক্ষণিকের জন্য। আর 3 সপ্তাহ পরেই অবনী চলে যাবে। ওর ভালোবাসার মানুষটাকে ও বিয়ে করবে, সুখে শান্তিতে থাকবে। আর আমি সেই আবার একাকিত্বকে আলিঙ্গন করে নেব। যাই হোক, ফ্রেশ হয়ে এসে অবনের হাতের চা খেলাম, ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, দুজনে অনেক হাসলাম। অবনী নতুন ফোন পেয়ে অনেক খুশি। হঠাৎ ও খুব চুপচাপ হয়ে গেল। আমি চিন্তিত স্বরে বললাম, কি হলো, চুপচাপ হয়ে গেলে যে? আজ 1 সপ্তাহ হলো আব্বু আম্মু হয়তো অনেক চিন্তায় আছে। অবশ্য আমি চিঠিতে লিখে আসছি যে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় থাকবো, আমাকে যেন না খুঁজে। তাও খুব মিস করছি তাদের। একটা কল দিব? হুম, দাও। বলো তুমি ভালো আছো, দেখো কি বলে। ঠিক আছে, আম্মুকে কল দিই। ওকে। অবনী ওর মাকে কল দেয়। কিছুক্ষণ রিং হতেই ওর মা ফোন রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আম্মু, আমি অবনী। অবনী? কই তুই? কেমন আছিস? আমাদের ছেড়ে কোথায় গিয়েছিস বল? এখনই চলে আয় মা, তোর বাবা আর আমি ভালো নি তোকে ছাড়া। শান্ত হও, আমি অনেক ভালো আছি মাম্মি, তবে তোমাদেরকে অনেক মিস করছি। মা, তুই এভাবে বিয়ের আসর থেকে পালালি কেন? একটাবার আমাদের কথা ভাবলি না? আমাদের মান ইজ্জত সম্মান সব শেষ। আব্বু কি তোমার পাশে? হ্যাঁ, একটু লাউডে দিবে? দিচ্ছি। আব্বু, আমি ইচ্ছা করে পালাইনি, বাধ্য হয়েছি। তোমরা টাকা পয়সা দেখে অন্ধের মতো একটা খারাপ ছেলের হাতে আমাকে দিয়ে দিচ্ছিলে। আমার ফ্রেন্ডরা ছেলেটাকে দেখে এসে বলেছে ছেলেটার নজর খারাপ। শুধু তাই না, সে আমার বান্ধবীদের সাথে খুব খারাপ বিহেভও করেছে। যেই ছেলের বিয়ের আগেই চরিত্রে এমন, সে কিভাবে আমাকে ভালো রাখবে বলো? তাই আমি চলে এসেছি। আর হ্যাঁ, আমি একজনকে খুব ভালোবাসি, সে আমার মন মতো। আমি বিয়ে করলে শুধু তাকেই করব। তোমরা তাকে খুব ভালো করেই চিনো, তোমাদের খুব পছন্দও ছিল তাকে। আমি আমার বাকি জীবনটা তার সাথেই কাটাবো, কারণ তার মাঝে আমি বাবা তোমার আদর্শ তোমাকে খুঁজে পেয়েছি। আমি খুব তাড়াতাড়ি তাকে নিয়ে তোমাদের কাছে আসব। তোমরা আমার জন্য চিন্তা করো না, আমি খুব ভালো আছি, অনেক যত্নে আছি, যেমনটা তোমরা আমাকে যত্নে রাখো। অবনীর বাবা কিছু বলে না। ওর মা বলে উঠল, অবনী, আমাদের উপর রাগ করিস না। আমরা বুঝতেই পারিনি ছেলেটা খারাপ ছিল। তোর বান্ধবীরা আমাদের সব বলেছে।
বল না তুই কোথায়? তুই যাকে বলবি তার সাথেই তোর বিয়ে দিব। আমি যাকে ভালোবাসি সেই ছোট্ট থেকে আমি গত 7 দিন যাবৎ তার সাথে আছি। সে আর কেউ নয়, আমার সেই আকাশ স্যার। আমি ওনাকে বিয়ে করব, শুধু ওনাকেই, আর কাউকে না। হঠাৎই অবনীর বাবা বলে ওঠেন, আকাশ, ওকে নিয়ে বাসায় চলে আয়, ওর সাথে তোর বিয়ে দিব আমি। যা, বাবা হয়ে একবার ভুল করেছি, এবার মেয়ে যা বলবে তাই করব। তাড়াতাড়ি চলে আয় মা, আর পারছি না আমরা। সত্যি বলছো পাপা? তুমি ওনার সাথে আমাকে বিয়ে দিবে? হ্যাঁ মা, তোর খুশিতে আমাদের খুশি। আর আকাশকে আমি চিনি, ও আসলেই খুব ভালো একটা ছেলে, আমার কোনো আপত্তি নেই। আমরা কালই আসছি পাপা। থ্যাংক ইউ সো মাচ তোমাদের। হ্যাঁ মা, তাড়াতাড়ি আয়। আমি অবনীর পাশে বসেই ওর কথা শুনছিলাম। হঠাৎ করে ওর এই কথাগুলো শুনে আমি লাফিয়ে উঠি, পুরো স্তব্ধ হয়ে যাই। অবনী ফোন কেটে আমার দিকে লজ্জাসিক্ত মুখখানা নিয়ে তাকায়। আমি এখনো বুঝতেই পারছি না এটা কি হচ্ছে। অবনী উঠে একটা ছোট্ট আয়না এনে বলল, বলেছিলাম না আমার ভালোবাসার মানুষটা আয়নার ভিতরে থাকে, এই যে দেখুন। আমি আয়নায় তাকিয়ে নিজেকেই দেখছি। তার মানে এই সেই আয়নার রহস্য। অবনী তাহলে আমাকেই ভালোবাসে, কিন্তু কেন? ও আবার বলে উঠল, আপনার কাছে পড়তে পড়তে কখন যেন আপনাকে ভালোবেসে ফেলি, কিন্তু আপনি হারিয়ে যান। বিয়ের শেষ মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছিল যদি আপনাকে আবার পেতাম, তাই বিয়ে থেকে পালানোর সাহস পাই। আর ছেলেটাও ভালো ছিল না, ভাগ্যের কি জোর দেখুন, আমার ভালোবাসার কাছেই আমাকে নিয়ে আসে। কখনো ভেবেছেন কি একটা মেয়ে কোনো কারণ ছাড়াই কেন একটা ছেলেকে বলবে আমাকে আপনার বাসায় নিয়ে যান, আমাকে আপনার কাছে রাখেন? বলবে না। আমি বলেছি কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক মানে অনেক। এই কদিন আপনার এত ভালো ব্যবহার আর আমার প্রতি আপনার কেয়ার দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আপনার এই একাকিত্ব জীবনের সঙ্গিনী হতে চাই। বলুন না প্লিজ, বানাবেন আমাকে আপনার এই ছোট্ট সংসারের একমাত্র পিচ্চি বউ বানাবেন? আমি হাসবো নাকি কাঁদবো জানি না। চোখের অশ্রুগুলো অজান্তেই বাঁধ ভেঙে গড়িয়ে পড়ছে। আমি কোনো কিছু না ভেবেই অবন্তীকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কোথায় ছিলে এতদিন? হ্যাঁ, আগে কেন আসলে না? কেন? এই 7 দিনে আমিও যে তোমার মায়ায় পড়ে গিয়েছি। কি করব আমি বলো? এই পিচ্চিটাকে নিজের করা ছাড়া আর কি আছে আমার করার বলো? অনেক ভালোবাসি আপনাকে, আমার শুধু আপনাকেই চাই, শুধু আপনাকে। চলেন না বারান্দায় যাই। আমি আর অবনী উঠে বারান্দায় যাই। আজ আকাশটা অনেক অন্ধকার, যেন আধার রাত্রি নেমে এসেছে। এই আধার রাত্রের ঠান্ডা একটা বাতাস এসে আমাদের দুজনকে স্পর্শ করে যাচ্ছে। সে বাতাসে আছে এক মিষ্টি ঘ্রাণ। হঠাৎ আকাশে মেঘের গর্জন। দুজনে আকাশের দিকে তাকিয়ে একসাথে বললাম, আজ এই আধার রাত্রিতে বৃষ্টি হবে ঠিক সেদিনের মতো। আমরা একসাথে হেসে দিলাম। অবনী আমার বুকে মাথা রেখে লজ্জাসিক্ত কণ্ঠে বলল, এই আধার রাত্রিটা আপনার বুকের মাঝে লুকিয়ে থেকে পার করতে চাই। আমিও তোমার উষ্ণতা অনুভব করে এই অসম্ভব সুন্দর আধার রাত্রিটা উপভোগ করতে চাই। আসুন তাহলে দুজন হারিয়ে যাই অজানাই। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কখনো কালো মেঘের মতো সবকিছু অন্ধকার করে দেয়, আবার কখনো বেঁচে থাকার নতুন আশার আলো হয়ে সূর্যের মতো চারদিক আলোকিত করে দেয়। নীলের অন্ধকার একাকিত্ব জীবনটা হঠাৎ করেই অবনী এসে আলোকিত করে দিল। আমাদের জীবনে আনন্দগুলো এভাবেই হঠাৎ করেই আসে, শুধু অপেক্ষা করতে হয় সেই সময়ের।